প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে আমরা শিখব কর্ডার পর্বের যে সাব ডিভিশনগুলো আছে। দেখো, এর আগ পর্যন্ত আমরা যতগুলো পর্ব পড়েছি প্রত্যেকটা পর্বের মধ্যেই কিন্তু আমরা কোনো সাব ডিভিশন পড়িনি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু সাব ডিভিশন দেওয়া ছিল, যেমন প্রত্যেকটা পর্বেরই ক্লাস দেওয়া ছিল, তাই না? শ্রেণী দেওয়া ছিল। আমরা জানি শ্রেণী হচ্ছে একটা সাব ডিভিশন, প্রত্যেকটা পর্বকে অনেকগুলো শ্রেণীতে ভাগ করা যায়। এখন কথা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, আমরা যদি শ্রেণীবিন্যাসের দিকে তাকাই, শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে কি কি ছিল? শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে ছিল হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তার মানে ফাইলামের পরে কি আসতো? ক্লাস আসতো, তাই না? এই জন্য প্রত্যেকটা পর্বেরই বেশ কয়েকটা ক্লাস আমাদের বইয়ে দেয়া আছে। কিন্তু করডাটা পর্বটা এতটাই ইম্পর্ট্যান্ট, যেহেতু করডাটা পর্বের অন্তর্গত মানুষ অর্থাৎ আমরা নিজেরাও আছি, সুতরাং করডাটা পর্বের সরাসরি ফাইলামের পরে আমরা ক্লাস লিখি না, বা পর্বের পরে আমরা শ্রেণীতে আসি না, বা পর্বের পরে আমরা ক্লাসে আসি না। কি হয় করডাটা পর্বের ক্ষেত্রে? করডাটা পর্বের ক্ষেত্রে হচ্ছে, আমি আবার এটা একটু ফাঁকা ফাঁকা করে লিখি, যে কে পি সি অফ জি এস। খেয়াল করে দেখো, এইখানে ফাইলামের নিচে একটা ডিভিশন থাকে এবং শ্রেণীর উপরে একটা ডিভিশন থাকে, এই যে এই। তাহলে আমাকে একটু একটু হচ্ছে তোমাদের ইংলিশের নলেজ দেখায়, আমাকে একটু বলো তো, যে ফাইলামের নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সেটার নাম কি হবে? অফকোর্স সেটার নাম হবে সাব ফাইলাম, তাই না? সাব ফাইলাম। কারণ সাব মানে কি? সাব মানে হচ্ছে নিচে। ওকে, সাব মানে হচ্ছে নিচে। আর ক্লাসের উপরে যদি কোনো কিছু থাকে, তাহলে ক্লাসের উপরে কোনো কিছু থাকা বোঝাইতে আমরা ইউজ করি সুপার ওয়ার্ডটা। সুপার মানে হচ্ছে উপরে। ওকে, সো সুপার মানে হচ্ছে উপরে। তাহলে ক্লাসের উপরে থাকে, এই জন্য এটার নাম হয়ে যায় হচ্ছে সুপার ক্লাস। ওকে, ক্লিয়ার আমাদের এই কনসেপ্টটা? তাহলে আমরা করডাটা পর্বের ক্ষেত্রে কি দেখব? পর্ব এবং শ্রেণীর মাঝখানে আরো দুইটা জিনিস ঢুকে গেছে, একটা হচ্ছে সাব ফাইলাম আর একটা হচ্ছে সুপার ক্লাস। এখন কেন হচ্ছে সুপার ক্লাসের উপরে সাব ফাইলাম? ওই যে বললাম, পর্বের চেয়ে নিচে এই জন্য সাব ফাইলাম, আর ক্লাসের উপরে এই জন্য হচ্ছে সুপার ক্লাস। ক্লিয়ার? আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা হচ্ছে শ্রেণীবিন্যাসের এই যে এই চারটা স্টেপ আছে না, অর্থাৎ ফাইলাম, সাব ফাইলাম, সুপার ক্লাস, ক্লাস, এই জিনিসটা হচ্ছে কোয়াড্রেটার ক্ষেত্রে দেখব। সো চলে আসো, আমরা এখানে একটা স্লাইড নেই। এই স্লাইডটা নিয়ে খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ? এটা তোমাদের খাতায় নোট করে রাখবে, তাহলে ইনশাল্লাহ তোমরা আর এটা ভুলবা না। প্রথমেই আমরা কি দেখব? প্রথমেই আমরা দেখব হচ্ছে আমাদের ফাইলাম। তাহলে আমরা ফাইলাম, আমি একই কালি দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইলাম, দেন ফাইলামের পরে কি? ব্লু কালি দিয়ে হচ্ছে আমাদের সাব ফাইলাম, ফাইলামের পরে হচ্ছে আমাদের সাব ফাইলাম, সাব ফাইলামের পর হচ্ছে আমাদের সুপার ক্লাস, সবুজ কালি দিয়ে সুপার ক্লাস। আর সুপার ক্লাসের পরে যে ক্লাস, এটা মনে হয় বাদামি কালি দিয়ে, এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস। ওকে, আচ্ছা, এখন চলো আমরা একটু দেখি যে করডাটা পর্বের কোনটার ক্ষেত্রে কি বুঝবে। দেখো, করডাটা পর্বের ফাইলাম কি? করডাটা, নাইস। করডাটা পর্বের ফাইলাম হচ্ছে করডাটা। এখন এই করডাটা পর্বকে হচ্ছে তিনটা সাব ফাইলামে ভাগ করা যায়। তিনটা সাব ফাইলামে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ইউরো করডাটা, একটা হচ্ছে সেফালো করডাটা, এবং আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। সো আমরা করডাটা পর্বকে তিন ভাগে ভাগ করি, এই, এই এবং এই। একটা নাম হচ্ছে ইউরো করডাটা, আরেকটা হচ্ছে সেফালো করডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। তাহলে আমরা এই করডাটা পর্বটাকে কিসের বেসিসে এখানে ভাগ করলাম? এখানে হচ্ছে কিসের বেসিসে ভাগ করলাম এটা বুঝতে হলে আগে আমাদের জানতে হবে যে এই ইউরো করডাটা, সেফালো করডাটা, এদের মানেটা কি আসলে। এদের মানেটা হচ্ছে, দেখো, ইউরো মানে হচ্ছে লেজ। কিভাবে মনে রাখবো? দেখো, আমরা ইউরিন, ইউরো থেকে আমরা মনে রাখবো ইউরিন। তাহলে এই ইউরো থেকে আমরা মনে রাখতে পারি ইউরিন। এই ইউরিন মানে কি? মূত্র। এটা কোথায় উৎপন্ন হয়? আমাদের বডির নিচের দিকে না? আর লেজও কোথায় তৈরি হয় করডাটা পর্বের প্রাণীদের? বডির নিচের দিকে, তাই না? বা বডির পেছন দিকে। ইউরিন কিন্তু বডির পেছন দিকে তৈরি হয় বা নিচের দিকে তৈরি হয়, এবং লেজও তৈরি হয় বডির পেছন দিকে বা নিচের দিকে। সো ইউরো, ইউরিন থেকে আমরা মনে রাখবো লেজ। তাহলে ইউরো কর্ডাটা, আর কর্ডাটা মানে কি? যাদের নটোকর্ড আছে, তাহলে ইউরো কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকর্ড কোথায় আছে?
লেজের মধ্যে আছে, শুধুমাত্র লেজের মধ্যে হচ্ছে ওদের নটোকর্ড দেখা যায়। আপাতত আমরা এইটুকু জানবো। ওকে, ফাইন। এবার চলে আসো সেফালোকর্ডাটা। সেফালো এই ওয়ার্ডটা এসেছে হচ্ছে আমাদের কেপালে থেকে, ল্যাটিন কেপালে থেকে। এই কেপালে অর্থ কি? কেপালে অর্থ হচ্ছে মাথা। খেয়াল করে দেখো, আর কর্ডাটা মানে নটোকর্ড। খেয়াল করে দেখো আমাদের যে নটোকর্ড, এটা কোথা থেকে শুরু হয়েছে? আমাদের নটোকর্ড কিন্তু, আমাদের নটোকর্ড তো অ্যাকচুয়ালি থাকে না, আমাদের থাকে ভার্টিব্রা, ভার্টিব্রার কলাম, সরি ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। সো আমাদের মেরুদণ্ড কোথা থেকে স্টার্ট হয়েছে? এই জায়গা থেকে, এবং শেষ হয়েছে কোথায়? আমাদের একদম নিচে কোমরে গিয়ে। বাট বাট এই সেফালোকর্ডাটা পর্বের প্রাণীগুলোর মেরুদণ্ড শুরু হয়েছে হচ্ছে একদম মাথার এইখান থেকে, না একদম মাথার সামনে থেকে শুরু হয়ে পুরো বডির মধ্যে মেরুদণ্ডটা আছে। এই জন্য যেহেতু ওদের মাথার মধ্যেও মেরুদণ্ড আছে, এটা খুব স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক্স, এই জন্য ওদের নামই হয়ে গেছে হচ্ছে সেফালো কর্ডাটা। ওকে, অনেকে আবার এটা মনে করো না, ভাই আপনি ইউরোকর্ডাটা বলছেন তার মানে শুধু লেজে নটোকর্ড আছে, তাহলে তো সেফালো কর্ডাটা মানে শুধু মাথায় নটোকর্ড আছে। না, শুধু মাথায় না, মাথায়ও নটোকর্ড আছে, পুরো বডির মধ্যেও নটোকর্ড আছে। বাট যেহেতু হচ্ছে এটার মাথার মধ্যেও নটোকর্ড আছে, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রাটা, এটা তো হচ্ছে তোমাদেরকে বুঝিয়েছি আগের ক্লাসটাতে, যে ভার্টিব্রাটা মানে কারা? ভার্টিব্রাটা হচ্ছে তারাই যাদের হচ্ছে কি থাকে? ভার্টিব্রাল কলাম থাকে। ওকে, যাদের নটোকর্ডটা কিসে পরিণত হয়ে যায়? ভার্টিব্রাল কলামে পরিণত হয়ে যায়। যারা এটা বুঝছো না তারা হচ্ছে একটু আগের ক্লাসটা করে আসো, তাহলে ইনশাল্লাহ বুঝে ফেলতে পারবা। ওকে, তাহলে দেখো আমরা কিসের বেসিসে এদেরকে ভাগ করলাম এখন বলো তো? এখন আমরা বলতে পারি আমাদের এদেরকে ভাগ করার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে নটোকর্ডের বৈশিষ্ট্য। ওকে, সো আমরা এখানে একটু লিখতে পারি যে আমরা এই কর্ডাটাকে ভাগ করছি হচ্ছে নটোকর্ডের বৈশিষ্ট্যের ভিত্তিতে। নটোকর্ড বৈশিষ্ট্য, রাইট? ওকে, এখন খেয়াল করে দেখো ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা, এদের মধ্যে হচ্ছে আদি প্রকৃতির নটোকর্ড থাকে, তাই না? মানে নটোকর্ড যখন মেরুদণ্ডে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য, আর যখন নটোকর্ড হিসেবেই থাকে তখন সেটা কি অনুন্নত বৈশিষ্ট্য না? সো অনুন্নত বৈশিষ্ট্য কাদের থাকে? আদি প্রাণীদের থাকে। যেহেতু ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে কি থাকে? ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে হচ্ছে নটোকর্ড থাকে। এই জন্য ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে একসাথে বলা হয় হচ্ছে প্রোটোকর্ডাটা। কি বলা হয়? প্রোটোকর্ডাটা। প্রোটো মানে কি? প্রোটো মানে হচ্ছে আদি, প্রোটো মানে হচ্ছে আদি। তাহলে ইউরোকর্ডাটার সেফালোকর্ডাটার মধ্যে কি আদি যে নটোকর্ডটা, এটাই হচ্ছে রয়ে যায়, এদের মেরুদণ্ড ক্রিয়েট হয় না, এই জন্য এদেরকে বলা হয় আদি কর্ডাটা বা প্রোটো কর্ডাটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কর্ডাটার হচ্ছে তিনটা সাব ফাইলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে প্রথম দুইটা সাব ফাইলামকে একসাথে বলা হয় প্রোটোকর্ডাটা, আর ভার্টিব্রাটা তো ভার্টিব্রাটাই। ফাইন, এবার আমরা দেখব সুপার ক্লাস। দেখো মজার ব্যাপার, সুপার ক্লাস কিন্তু সবার থাকে না। তোমরা একটু গেস করো তো, যে এই যে আমরা যে সাব ফাইলামগুলো পড়লাম, এই সাব ফাইলামগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? অফকোর্স যেই সাব ফাইলামটাতে আমরা আছি, অর্থাৎ মানুষরা আছি, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমরাই তো এগুলোকে নিয়ে পড়াশোনা করছি। সো এদের মধ্যে এই ভার্টিব্রাটারই হচ্ছে শুধুমাত্র সুপার ক্লাস আছে। বাকি বাদ বাকি ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের কারোই হচ্ছে কোনো সুপার ক্লাস আমাদের বইয়ের মধ্যে নেই। সো ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে আমরা কি কোনো সুপার ক্লাস দিব? আমরা কোনো সুপার ক্লাস দিব না। তাহলে আমাদের ভার্টিব্রাটার মধ্যে কি সুপার ক্লাস আসবে? ভার্টিব্রাটার মধ্যে হচ্ছে দুটো সুপার ক্লাস আসবে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে চলো আমরা ভার্টিব্রাটার দুটো সুপার ক্লাস দিয়ে দিই। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, আর একটা হচ্ছে আমাদের ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ওকে, তাহলে এই দুটো হচ্ছে ওদের সুপার ক্লাস। এখন আমাদের একটু জানতে ইচ্ছা করতেছে যে অ্যাকচুয়ালি আমরা কিসের ভিত্তিতে আমাদের এই ভার্টিব্রাটাকে দুই ভাগে ভাগ করলাম। দেখো তোমরা যদি হচ্ছে বায়োলজি ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়ো, তাহলে কিন্তু বায়োলজি পড়াটা খুব ইজি হয়ে যায়। এই সাইক্লোটা থেকে আমাদের মনে হচ্ছে সাইকেল টাইপ কিছু, রাইট? তো সাইকেলের চাকা কি হয়? বৃত্তাকার, তাই না? আর এখানে যে স্টোমাটা ওয়ার্ডটা বলেছে, এই স্টোমাটার মানে হচ্ছে মুখ, ছিদ্র। মেইনলি স্টোমাটা মানে ছিদ্র, যেমন যে কোনো রন্ধ্র বা ছিদ্র বোঝাইতে হচ্ছে আমরা স্টোমাটা ওয়ার্ডটা ইউজ করি। পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে স্টোমাটা। ওকে, তো আমাদের এই মুখটা কি ওয়ান কাইন্ড অফ গর্ত না? এই জন্য স্টোমাটা বলতে মুখছিদ্রটাই এখানে নিচ্ছি, মিনিং নিচ্ছি। ঠিক আছে, ইংলিশে একটা ওয়ার্ডের কিন্তু অনেক মিনিং থাকে, তাই না? মাস্টার, মাস্টার একটা মিনিং হচ্ছে প্রভু বা মালিক। মাস্টার আরেকটা মিনিং হচ্ছে শিক্ষক, যিনি কোনো কিছু শিক্ষা দেন। আবার আরেকটা মাস্টারের অর্থ হচ্ছে যে অনেক দক্ষভাবে কোনো কিছু করতে পারে।
ওকে, সো একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকতে পারে ইংলিশে। এবার চলে আসা হচ্ছে, তার মানে এদের বৃত্তাকার মুখ আছে। এই প্রাণীগুলোর মুখছিদ্রটা কি ধরনের? বৃত্তাকার টাইপের, এই জন্য এদেরকে বলা হয়েছে হচ্ছে সাইক্লোস্টোমাটা। আর এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হচ্ছে হলো ন্যাথোস্টোমাটা। এখন এই ন্যাথো ওয়ার্ডটার মিনিং হচ্ছে চোয়াল। ওকে, চোয়াল। সো আর স্টোমাটা মানে হচ্ছে মুখছিদ্র। তাহলে দেখো, যে সকল প্রাণীর মুখছিদ্রের মধ্যে চোয়াল আছে, এখন চোয়াল জিনিসটা কি? চোয়াল হচ্ছে যে সকল প্রাণীর মুখের মধ্যে হচ্ছে এই যে হাড়টা আছে, মাড়ির হাড় আছে। এখন আমাদের মাড়ির হাড় কোনটা? একটু দেখো, আমাদের মাড়ির হাড় যারা চেনো না তাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, হচ্ছে আমাদের মাড়ির হাড়, ম্যান্ডিবল অ্যান্ড ম্যাক্সিলা, অ্যান্ড ম্যাক্সিলা। দেখো, এই যে এই যে নিচের পার্টটা আছে না, এটা হচ্ছে আমাদের চোয়াল। তার মানে যাদের মুখের চারপাশে হচ্ছে হাড্ডি আছে, সোজা কথা, যাদের মুখের চারপাশে হাড্ডি আছে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ন্যাথোস্টোমাটা, বা চোয়াল যুক্ত মুখছিদ্র বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এদের আরেকটা নাম কি? ন্যাথোস্টোমাটার আরেকটা নাম হচ্ছে চোয়াল যুক্ত মুখছিদ্র বিশিষ্ট প্রাণী। ওকে, ফাইন। এইবার আমাদের এই সাইক্লোস্টোমাটা যেটা আছে, এই সাইক্লোস্টোমাটাকে কিন্তু আরেকটা নাম দেওয়া হয়েছে। সেই সাইক্লোস্টোমাটার আরেকটা নাম কি? দেখো, সাইক্লোস্টোমাটা আমরা বুঝতেই পারতেছি, ন্যাথোস্টোমাটাতে যেহেতু চোয়াল আছে, সাইক্লোস্টোমাটাতে চোয়াল থাকবে না। আর যদি চোয়াল না থাকে তাহলে মাছের মুখটা কিরকম হবে? গোলাকার হয়ে যাবে না? দেখো, আমাদের এই যে মুখের মধ্যে এই নিচের হাড়টা আছে বলে কি আমাদের মুখটা এরকম। বাট আমাদের যদি নিচের হাড় উপরের হাড় না থাকতো, আমাদের মুখছিদ্র কি হয়ে থাকতো? এরকম গোল হয়ে থাকতো না? সো যাদের চোয়াল নাই তাদের মুখছিদ্র কি হয়ে থাকে? গোল হয়ে থাকে। তার মানে আমরা আরেকভাবে বলতে পারি যে যাদের মুখছিদ্র গোল হয়ে থাকে তাদের চোয়াল নাই। সো এদের হচ্ছে চোয়াল নাই, এই জন্য এই মহাশয়দের আরেকটা নাম হচ্ছে অ্যাগন্যাথোস্টোমাটা। অ্যাগন্যাথোস্টোমাটা। এখন তোমরা যারা একটু বুদ্ধিমান তারা অলরেডি বুঝে ফেলছো যে এইখানে কি আছে? এ আছে। বায়োলজি ভাষায় ডি, এ, এগুলোর মানে হচ্ছে না। ওকে, তাহলে না ন্যাথোস্টোমাটা, তার মানে চোয়ালযুক্ত মুখ বিশিষ্ট না। তাহলে এরা হচ্ছে চোয়ালযুক্ত মুখ বিশিষ্ট না, এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে অ্যাগন্যাথোস্টোমাটা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি যে এইখানে আমরা ভার্টিব্রাটাকে শ্রেণীবিন্যাস করলাম কিসের ভিত্তিতে? চোয়াল থাকা বা না থাকার ভিত্তিতে, রাইট? চোয়াল থাকা বা না থাকার ভিত্তিতে। সো এইখানে, আরে এটার কালার সাদা, এইখানে আমরা শ্রেণীবিন্যাস করলাম হচ্ছে চোয়াল থাকা বা না থাকার বেসিসে। চোয়াল থাকা বা না থাকা। ওকে, ফাইন। এইবার এইবার আমাদের ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এদের ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, ইউরোকর্ডাটার কিন্তু কোনো সুপার ক্লাস নেই, বাট ওর কিন্তু 3টা ক্লাস আছে। অর্থাৎ ইউরোকর্ডাটা সরাসরি কিসে ভাগ হয়ে যায়? সরাসরি হচ্ছে ক্লাসে ভাগ হয়ে যায়। কি কি ক্লাস? একটা হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, আরেকটা হচ্ছে থ্যালিয়াসিয়া, আরেকটা হচ্ছে লার্ভাসিয়া। তো চলে আসো আমাদের এইটার শ্রেণীবিন্যাসে। অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ভাই আপনি তো এই যে সেফালোকর্ডাটা যেটা আছে, এই সেফালোকর্ডাটার ক্লাস লেখার কোনো জায়গায় রাখেন নাই। আপনি এইখানে হচ্ছে ইউরোকর্ডাটার ক্লাস দিয়ে হচ্ছে বোর্ড ভরায় ফেলছেন, এই জায়গায় ভার্টিব্রাটার সুপার ক্লাস দিয়ে বোর্ড ভরায় ফেলছেন। দেখো, কারণ হচ্ছে সেফালোকর্ডাটার কোনো সুপার ক্লাস বা ক্লাস আমাদের পড়া লাগবে না। ওকে, আমাদের জাস্ট এই সেফালোকর্ডাটা প্রাণীটা পড়লেই হচ্ছে ইনশাল্লাহ এইচএসসির জন্য পড়া হয়ে যাবে। এবার আমরা দেখব যে আমাদের এই ভার্টিব্রাটার যে 2টা সুপার ক্লাস, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা, এই সাইক্লোস্টোমাটা ন্যাথোস্টোমাটার কি কি ক্লাস আছে? তো সাইক্লোস্টোমাটাকে, সাইকেলের কয়টা চাকা থাকে বলো তো? সাইকেলের চাকা থাকে হচ্ছে 2টা। সো সাইকেলকে 2টা ক্লাসে ভাগ করা হয়। দেখো, সি সি সি, সব কিন্তু সি আসতেছে। সাইকেল, চাকা, চাকা কয়টা? 2টা। তাহলে চাকা 2টা থাকলে ক্লাস কয়টা হবে? 2টা। তাহলে এই অ্যাগন্যাথোস্টোমাটা বা সাইক্লোস্টোমাটা, এদের ক্লাস হচ্ছে 2টা। একটা ক্লাস কি? একটা হচ্ছে মিক্সিনি,
মিক্সিনি, এবং আরেকটা ক্লাস হচ্ছে পেট্রোমাইজনটিডা, পেট্রোমাইজনটিডা। এই নামটা শুনতে অনেকের খুবই হচ্ছে অদ্ভুত লাগতেছে, অনেক ভয় লাগতেছে, আরে এইগুলো কি আহামরি কোত্থেকে না কোত্থেকে নাম দিছে। দেখো মিক্সিনি এই ওয়ার্ডটা এসেছে গ্রিক মিক্সিনোস থেকে। কি ওয়ার্ড থেকে? গ্রিক মিক্সিনোস, মিক্সিনি। This word has come from the Greek word মিক্সিনোস। মিক্সিনোস ওয়ার্ডটার মানে হচ্ছে স্লাইম। স্লাইম মানে হচ্ছে পিচ্ছিল পদার্থ। ওকে, খেয়াল করে দেখো মিক্সিনের নামটার সাথে কিন্তু মিউসিনের অনেক মিল আছে, মিউকাসের অনেক মিল আছে। তোমরা কি জানো মিউকাস জিনিসটা কেমন? মিউকাস জিনিসটা হচ্ছে পিচ্ছিল। এই যে আমরা কাশি দিলে আমাদের যে কফটা আসে না, এটা পিচ্ছিল না, এই কফটা হচ্ছে, কফটার মধ্যে মিউকাস থাকে। ওকে, আচ্ছা ফাইন। এইবার পেট্রোমাইজনটিডা আরেকটা হচ্ছে আমাদের ক্লাস। এই যে দেখো পেট্রোমাইজনটিডা। সো একটু খেয়াল করে দেখো পেট্রোমাইজনটিডার নামের কিন্তু তিনটা অংশ, একটা হচ্ছে পেট্রো, একটা মাইজন, আর একটা হচ্ছে টিডা। সো আমরা একটু দেখি যে এই পেট্রোমাইজনটিডার মানে কি। পেট্রোমাইজনটিডা, খেয়াল করে দেখো এই জায়গাতে পেট্রো কথাটার মানে হচ্ছে পাথর। কেন পেট্রো মানে পাথর? দেখো আমরা যে পেট্রোর সাথে আমাদের সবচেয়ে পরিচিত ওয়ার্ড কি? পেট্রোল, তাই না? এই পেট্রোল কোথা থেকে পাওয়া যায় বলো তো? মাটির নিচ থেকে না? সো মাটির নিচে পেট্রোল অ্যাকচুয়ালি কোথায় থাকে? পাথরের ফাঁকে ফাঁকে থাকে। ঠিক আছে, এই জন্য পেট্রো মানে হচ্ছে পাথর। ওই পাথর থেকে অ্যাকচুয়ালি পাথরের ফাঁকে পাওয়া তেল, এই জন্য এটার নাম পেট্রো। ওকে, সো এই পেট্রোমাইজনটিটার মানে হচ্ছে এই পেট্রোমাইজনটিটা প্রাণীগুলো পাথরকে চুষে খেয়ে বেঁচে থাকে। তাহলে এদের নাম কোথা থেকে আসলো? পাথর চুষে খেয়ে বেঁচে থাকে। এখন কথা হচ্ছে এরা যদি পাথর চুষে খেয়ে বেঁচে থাকে তাহলে এরা পুষ্টি পায় কোথা থেকে? কারণ পাথরের মধ্যে তো কোনো পুষ্টি থাকে না। দেখো পাথরের গায়ে কিন্তু অনেক শেয়ালা জমে সাগরের নিচে, কারণ যেহেতু পানি। তারপর পাথর, যেহেতু ওরা সমুদ্রের তলদেশের পাথর, তাহলে এখানের মধ্যে কি থাকবে? বিভিন্ন মৃত বস্তু, মাছের অবশিষ্টাংশ, এগুলো এসে হচ্ছে কি জমা হবে না? সেগুলো চুষে খেয়ে হচ্ছে আমাদের এই পেট্রোমাইজনটিরা বেঁচে থাকে। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই পেট্রোমাইজনটিটার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আলিম স্যারের বইতে দেয়া। আলিম স্যারের বইতে কিন্তু মিক্সিনি আর সেফালোস্পিডোমরফি বলা, মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা বলা না। তাহলে মিক্সিনির সাথে কি বলা? সেফালোস্পিডোমরফি, সেফালোস্পিডোমরফি। এখন মজার বিষয়, এই সেফালো মানে কি? আমরা একটু আগে জেনে এসেছি যে সেফালো মানে হচ্ছে মাথা, তাই না? সেফালোস্পিডোমরফি, সেফালো মানে হচ্ছে মাথা, আর স্পিডো মানে হচ্ছে বর্ম, মানে এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে বর্ম। তাহলে এদের মাথার মধ্যে হচ্ছে একটা বর্ম টাইপের জিনিস থাকে, কারণ এদের দাঁতগুলো না এইরকম ধারালো খাঁজ হয়ে একসাথে একটা বর্মের মতো স্ট্রাকচার ক্রিয়েট করে। এই জন্য এদেরকে বলা হয় সেফালো স্পিডোমরফি। মরফ মানে হচ্ছে গঠন, অর্থাৎ এদের মাথায় বর্মের মতো গঠন দেখা যায় বলে এদেরকে বলা হচ্ছে সেফালো স্পিডোমরফি। তাহলে আমরা বুঝে গেলাম যে আমাদের এই সাইক্লোস্টোমাটাকে দুইটা ক্লাসে কিভাবে হচ্ছে বিভক্ত করা হয়েছে এবং এদের বেসিক নামকরণের উৎসটা কোথা থেকে। ওকে ফাইন, এরপর আমরা চলে আসবো হচ্ছে ন্যাথোস্টোমাটাতে। ন্যাথোস্টোমাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস অফ মোস্ট ইম্পর্টেন্ট সুপার ক্লাস অফ ভার্টিব্রাটা। কারণ এই ন্যাথোস্টোমাটার আন্ডারে কয়টা ক্লাস আছে তোমরা জানো? একটু গেস করো তো। একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস? না, সাতটা ক্লাস আছে হচ্ছে এই ন্যাথোস্টোমাটার আন্ডারে। কি কি আমরা একটু দেখি, আমরা পুরো নামটা হয়তো এখানে লেখার জায়গা পাবো না। প্রথমটা হচ্ছে কন্ড্রিকথিস, দেন হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, দেন হচ্ছে সার্কোপটেরিজি, দেন হচ্ছে এরপর হচ্ছে অ্যামফিবিয়া, দেন হচ্ছে রেপটিলিয়া, দেন হচ্ছে এভস, তারপর হচ্ছে আমাদের ম্যামেলিয়া। এই ম্যামেলিয়াটাই হচ্ছে আমরা। ওকে, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীরা। ঠিক আছে, তোমরা মনে হয় ম্যামেলিয়াটা দেখতে পাচ্ছ না, একটু দেখো তো ম্যামেলিয়াটা এখন দেখা যায় কিনা। হ্যাঁ, এখন মনে হয় ম্যামেলিয়াটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন এই সাতটা ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ম্যামেলিয়া। সো এই ম্যামেলিয়াটাকে আরো হচ্ছে তিনটা জিনিসে ভাগ করা হয়েছে। এখন সেই তিনটা জিনিসের নাম কি হবে বলো তো? ক্লাসের চেয়েও নিচের স্তরে আছে এই স্তরগুলো। সো সেগুলোর নাম হবে হচ্ছে সাব ক্লাস। সো এই সাব ক্লাসটা আমরা কার জন্য শিখবো?
সাব ক্লাসটা হচ্ছে শুধুমাত্র শিখব ওই ম্যামেলিয়ার জন্য, অর্থাৎ আমাদের নিজেদের গঠন সম্পর্কে জানার জন্য। সো ম্যামেলিয়াকে আরো 3টা সাব ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রোটোথেরিয়া, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটোথেরিয়া, প্রোটোথেরিয়া, আরেকটা হচ্ছে মেটাথেরিয়া, আরেকটা হচ্ছে ইউথেরিয়া, ইউথেরিয়া। ওকে, আচ্ছা। সো আমরা হচ্ছে এই কর্ডাটা পর্বের যতগুলো হচ্ছে শ্রেণীবিন্যাস আছে একদম সাব ক্লাস পর্যন্ত সব কিন্তু হচ্ছে শিখে ফেললাম। ওকে, নেক্সটে আমরা স্টার্ট করব হচ্ছে আমাদের এই ইউরো কর্ডাটার সাবফাইলামটার কি কি বৈশিষ্ট্য আছে, তারপরে আমরা শিখবো হচ্ছে সেফালোকর্ডাটা সাবফাইলামের সব বৈশিষ্ট্য, এবং নেক্সটে আমরা শিখবো ইনশাল্লাহ ভার্টিব্রাটা সাবফাইলামের সব বৈশিষ্ট্য। সো চলে আসো ইউরো কর্ডাটা সাবফাইলামের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। এর নামটা কি? এর নামটা হচ্ছে ইউরো কর্ডাটা, এবং আমরা কি পড়ছি? আমরা হচ্ছে পড়তেছি উপপর্ব। এটা অলওয়েজ মাথায় রাখবা, আমরা কিন্তু উপপর্ব পড়তেছি। কার উপপর্ব? করডাটার উপপর্ব। করডাটা পর্বের উপপর্ব কয় নাম্বার? উপপর্ব হচ্ছে 1 নাম্বার। সেটা কি? ইউরো করডাটা। এরকম আরো কয়টা উপপর্ব আছে? এরকম আরো কিন্তু 2টা উপপর্ব আছে। তাহলে আরো হচ্ছে আমাদের 2টা পর্ব, উপপর্ব 2 এবং উপপর্ব 3, এই 2টা হচ্ছে আমাদের পেন্ডিং। ওকে, এইটা কেন লিখলাম? এটা লিখলাম হচ্ছে আমাদের যাতে চ্যাপ্টারের রোড ম্যাপটা আমরা বুঝতে পারি যে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টারের কোন জায়গায় আছি, আমরা অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসের কোন জায়গাটা নিয়ে পড়াশোনা করতেছি। আমরা শ্রেণীবিন্যাসের এই যে এই জায়গাটা নিয়ে হচ্ছে পড়াশোনা করতেছি। ওকে, আচ্ছা, আমি এক কাজ করি, এখানে একটু স্লাইডটা আমি, দাঁড়াও, কপি, বোর্ডটা বুঝছো প্রেশার নিতে নিতে মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, আমরা হচ্ছে এই যে এই ইউরো কর্ডাটা নিয়ে হচ্ছে এখন পড়াশোনা করতেছি। সো ইউরো কর্ডাটার নামটা আসছে হচ্ছে তোমাদেরকে একদম এই ক্লাসের মধ্যে আমি বলছি যে ইউরো মানে লেজ, আর কর্ডাটা মানে হচ্ছে নটোকর্ড। সো এই প্রাণীটার লেজের মধ্যে নটোকর্ড থাকে বলে এই প্রাণীটাকে বলা হয় ইউরো কর্ডাটা। সো তাহলে আমরা একটা সরল ইউরো কর্ডাটা একটু এঁকে ফেলি। দেখো, সরলতম ইউরো কর্ডাটা আঁকতে হচ্ছে এরকম, খুবই সিম্পল, খুবই সিম্পল। হ্যাঁ, এই এটা হচ্ছে ইউরো কর্ডাটা লার্ভা দশা। কি দশা? লার্ভা। ওকে, ফাইন। তাহলে আমরা এই লার্ভা দশার স্ট্রাকচার পড়ার আগে একটু চেষ্টা করব যে এর মেইন বডিটা, অর্থাৎ পূর্ণাঙ্গ বডিটা দেখতে কিরকম। পূর্ণাঙ্গ বডিটা আমি তোমাদের জন্য এঁকে রাখছি যাতে টাইম ওয়েস্ট না হয়। সেটা দেখতে হচ্ছে এরকম। দেখো, এটা কিভাবে মনে রাখবা যে ইউরো কর্ডাটার পূর্ণাঙ্গ বডিটা দেখতে কিসের মতো? ইউরো কর্ডাটার পূর্ণাঙ্গ বডিটা দেখতে কি ইউ এর মতো না? ইউ এর মতো না? সো ওইখান থেকে ইউরো কর্ডাটার ইউ, ইউরো কর্ডাটা, এটা থেকে আমরা মনে রাখতে পারি যে ইউরো কর্ডাটা দেখতে কিসের মতো? ইউ এর মতো। ওকে, ফাইন। এইবার এই ইউরো কর্ডাটা কি করে জানো? আচ্ছা, আমি এই ছবিটা আবার আঁকি, তোমাদের সামনে আঁকলে হবে কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে জিনিসটা। সো ইউরো কর্ডাটা আঁকার সময় যে জিনিসটা করবা সেটা হচ্ছে এইরকম একটা পাথর দিয়ে নেবা। এই হচ্ছে পাথর। বলো তো এই জিনিসটা আমি কোথায় পড়াইছিলাম তোমাদের? যে কোন একটা প্রাণী আঁকার আগে একটা পাথর লাগাই নিছো, সেটা হচ্ছে পরিফেরা পর্বের ক্ষেত্রে বলছিলাম না? ইউরো কর্ডাটার ক্ষেত্রেও সেম। এইবার এখানে কি করবা? এই যে একটা সিলিন্ডার রাখবা, এই এই হচ্ছে একটা সিলিন্ডার আঁকলা বা টিউব আঁকলা। এটা কিসের মতো হয়েছে? একটা টিউবের মতো হয়েছে না? ফাইন। দেখো, এই টিউব ওয়ার্ডটাও মনে রাখো। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে এই ভেতরের দিকে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তো এই যে এই বাইরের যে আবরণটা, এই আবরণটা আমি কি দিয়ে আঁকছি? সবুজ কালার দিয়ে আঁকছি। সবুজ কালার কিসের প্রতীক বলো তো? পাতার প্রতীক। পাতার কালার হচ্ছে সবুজ। পাতার মধ্যে পাতা কোথায় থাকে? গাছে। গাছের মধ্যে কি থাকে? সেলুলোজ, তাই না? এইটা একটা প্রাণী, বাট এই প্রাণীটা চলতে পারে কি পারে না? চলতে পারে না, কারণ এই প্রাণীটা কোথায় আছে? পাথরের গায়ে লেগে আছে, তাই না? সো পাথরের গায়ে লেগে থাকা এই প্রাণীটা চলতে পারে না। কোনো প্রাণী যদি চলতে না পারে তাহলে সে কিসের মতো আচরণ করতেছে? উদ্ভিদের মতো আচরণ করতেছে। এখন উদ্ভিদের চারদিকে যে আবরণ থাকে সেটাকে আমরা বলি কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীরের প্রধানতম উপাদান কোনটা? সেলুলোজ।
তাহলে এই প্রাণীটা যেহেতু চলতে পারতেছে না, সুতরাং ওর চারদিকে হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীরের মতো একটা আবরণ থাকবে। সেটা কি দিয়ে গঠিত হবে? সেটা গঠিত হবে সেলুলোজ দিয়ে। সেলুলোজ দিয়ে। এখন খেয়াল করে দেখো, উদ্ভিদের শরীরে যে সেলুলোজ আর এই প্রাণীর শরীরে সেলুলোজ দুইটা কি সেম হবে? না। এই যে এই প্রাণীর শরীরে যে সেলুলোজটা আছে এটা উদ্ভিদের সেলুলোজের মতো না। এই জন্য এই সেলুলোজটাকে ডাকা হয় হচ্ছে প্রাণীজ সেলুলোজ। তাহলে আমাদের প্রাণীজ সেলুলোজ কোথায় পাওয়া যায়? ইউরোকর্ডাটা পর্বের প্রাণীতে হচ্ছে পাওয়া যায়। এবার খেয়াল করো, আমি এই নামটা বলার সময়, এই যে এই আবরণের নামটা বলার সময় বলছি এই প্রাণীটা দেখতে কিসের মতো? টিউবের মতো, তাই না? টিউবের মতো বা নলের মতো। এখন দেখো টতে টিউব, টতে হচ্ছে টতে টিউব, টতে হচ্ছে টেস্ট আবরণ। ওকে, সো এই যে আবরণটা যে আছে এই আবরণটার আরেকটা নাম হচ্ছে টেস্ট আবরণ। ঠিক আছে? আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে এই আবরণটার আরো একটা নাম আছে, সেই নামটা হচ্ছে টিউনিক আবরণ। টিউনিক। তাহলে টেস্ট অথবা টিউনিক আবরণ। ওকে, ফাইন। এখন এই যে টিউনিক আবরণ, এই টিউনিক আবরণটা আমরা কি বলতেছি? প্রাণীজ সেলুলোজ দিয়ে গঠিত, তাই না? তোমরা কি জানো এই প্রাণীজ সেলুলোজকে কি ডাকা হয়? প্রাণীজ সেলুলোজকে ওর নাম অনুসারেই ডাকা হয়। প্রাণীজ সেলুলোজ দিয়ে যে পর্দাটা তৈরি সেটার নাম হচ্ছে টিউনিক। সুতরাং প্রাণীজ সেলুলোজটাকে ডাকা হয় হচ্ছে টিউনিসিন বলে। তাহলে এই যে প্রাণীজ সেলুলোজ এটাকে ডাকা হয় টিউনিসিন বলে। তাহলে আমরা এই টিউনিক বা টিউনিসিনের মধ্যে যে কোনো একটার নাম মনে রাখবো। আমি প্রেফার করবো যে তুমি জাস্ট টিউনিক মনে রাখো, ঠিক আছে? তাহলে এই প্রাণীর চারদিকে যে আবরণ দেখা যায়, এই প্রাণীটা দেখতে টিউবের মতো, এই কারণে এটাকে বলা হয় টিউনিক আবরণ। এবং টিউনিক আবরণ কি দিয়ে গঠিত হয়? টিউনিসিন দিয়ে গঠিত হয়। টিউনিসিন কি? টিউনিসিন হচ্ছে একটা প্রাণীজ সেলুলোজ। আমরা কি বুঝতে পারছি? আশা করি হচ্ছে এই টপিকটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এইবার আমরা চলে আসি হচ্ছে এই যে ইউরোকর্ডাটা পর্বটা আমরা পড়তেছি না, ওর চারদিকে হচ্ছে টিউনিক নামক আবরণ আছে। এটাকে একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য। সুতরাং ইউরোকর্ডাটাকে অনেকে আরেকটা নামেও ডাকতে চায়, সেটা হচ্ছে টিউনিকেটা। সো যেহেতু ইউরোকর্ডাটার মধ্যে টিউনিক আবরণ আছে, এই জন্য ইউরোকর্ডাটাকে ডাকা হয় টিউনিকেটা। তাহলে টিউনিকেটা পর্বের প্রাণী, টিউনিকেটা কাদের বলে? টিউনিকেটা হচ্ছে ইউরোকর্ডাটা সাবফাইলামের প্রাণীদের বলা হয়। ওকে, ফাইন। এবার চলে আসা হচ্ছে ইউরোকর্ডাটার ভেতরের গঠনটা আমরা একটু দেখি। এই প্রাণীটা একদম নিশ্চল হয়ে হচ্ছে বসে থাকে, তাই না? সো ওর কি শিকার করার বা কাউকে ধরার কোনো ক্ষমতা আছে? নাই, কারণ ও তো চলতে পারতেছে না। সো ও কি করে? ও হচ্ছে সাসপেনশন ফিডার। নামটা কি? সাসপেনশন ফিডার। সাসপেনশন ফিডার। সাসপেনশন কথাটার মানে হচ্ছে তলানি। তলানি, তার মানে ও হচ্ছে সাগরের তলায় বাস করে এবং উপর থেকে ধরো বিভিন্ন মাছের অবশিষ্টাংশ, বিভিন্ন হচ্ছে বড় বড় মাছ, ছোট মাছ খাওয়ার পরে যে জিনিসগুলো বেঁচে থাকে ওই জিনিসগুলো কি হয়? আস্তে আস্তে সমুদ্রের তলায় জমে না? সেই যে উপর থেকে যখন সমুদ্রের নিচে আসে তখন কি হয়? এই প্রাণীগুলো হচ্ছে সেই মাছের অবশিষ্টাংশ ছেকে ছেকে হচ্ছে খেয়ে বেঁচে থাকে। এখন দেখো, তার মানে এদের কি থাকবে? এদের হচ্ছে ছাকনের কোনো একটা অঙ্গ থাকবে। ইয়েস। তো সেই ছাকনের অঙ্গটা হচ্ছে দেখতে এরকম, এই 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 হচ্ছে ওদের ছাকনের অঙ্গ। এখন বলবা যে ভাইয়া আপনি তো এটা আঁকছেন একটা হচ্ছে ওই কি যেন ড্রামের মতো একটা কিছু আঁকছেন। দেখো এইটার গায়ের মধ্যে হচ্ছে এই যে এরকম কিছু ছিদ্র থাকে। তোমরা কি আমাকে বলতে পারবা যে এই ছিদ্রগুলো কি? দেখো, আমরা জানি যে কোনো একটা প্রাণী যদি কর্ডাটা পর্বের অন্তর্গত হইতে হয় তাহলে তার মধ্যে 5টা মেইন বৈশিষ্ট্য থাকতে হয়। সেই 5টা মেইন বৈশিষ্ট্য কি? নাম্বার 1 তার মধ্যে কি থাকবে? নটোকর্ড থাকবে। নাম্বার 2 তার মধ্যে কি থাকবে? গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। নাম্বার 3 সেই প্রাণীটার মধ্যে কি থাকবে? স্নায়ুরজ্জু থাকবে। রাইট? স্নায়ুরজ্জু। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য সেই প্রাণীটার মধ্যে এন্ডোস্টাইল থাকবে এবং 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেই প্রাণীটার লেজ থাকবে। রাইট? আমরা কি এখন পর্যন্ত এই প্রাণীটার মধ্যে কোনো বৈশিষ্ট্য খুঁজে পাইছি কর্ডাটা পর্বের? না। বাট এই যে আমরা মাত্র একটা বৈশিষ্ট্য খুঁজে পাইলাম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই প্রাণীগুলোর মধ্যে কি আছে? গলবিলীয় ফুলকা ছিদ্র আছে। তার মানে এইটা হচ্ছে ওদের গলবিল। ঠিক আছে? এটা হচ্ছে ওদের গলা। এটা হচ্ছে ওদের মুখছিদ্র। এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে ছাকনি। মুখছিদ্র থেকে কি হয়? পুরা পানিটা আসে। পানিটার মধ্য থেকে হচ্ছে ওরা এখান থেকে ছেকে ছেকে হচ্ছে পানিটাকে ভেতরে নিয়ে আসে।
এবার খেয়াল করো, ওদের এই যে এই জায়গা থেকে, এটা তো গলবিলীয় ফুলকা ছিদ্র না, এই ফুলকা ছিদ্র থেকে কিছু পানি বের হয়ে এদিকে চলে আসে, এই এই আর কিছু পানি হচ্ছে আরো নিচে চলে আসে, আরো নিচে, আরো নিচে এইখানে চলে আসে। ঠিক আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এই প্রাণীগুলোর পাকস্থলী বা স্টামাক। ওকে, এই পাকস্থলী থেকে হচ্ছে আবার নালী তৈরি হয়। দেখো জিনিসটা খুবই মজার। হ্যাঁ, আমি চাইলে কিন্তু এই ছবিটা তোমাদেরকে হচ্ছে আগে এঁকে রাখতে পারতাম, এবং ইনফ্যাক্ট আমি হচ্ছে ক্লাসের আগে এঁকে রাখছিলাম, বাট আমার ক্লাস নিতে গিয়ে মনে হইলো যে আমি যদি ওদেরকে এটা ছবি এঁকে বুঝাই তাহলে ওরা এটা আরো ভালো বুঝবে। ওকে, আচ্ছা, সো এই পাকস্থলীর পর এই একটা নালী তৈরি হয়। তাহলে পানিটা কোথা দিয়ে আসতেছে? এক ধরনের পানি এদিকে বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আমরা পড়াশোনা করবো একটু পরে। আরেক ধরনের পানি কি করতেছে? এই যে সোজা হচ্ছে নিচের দিকে পাকস্থলী পর্যন্ত আসতেছে, পাকস্থলী থেকে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এই এদিকে যাচ্ছে। তার মানে এই যে পানিটা পাকস্থলীতে আসতেছে, এই পানিটা সাথে কি নিয়ে আসতেছে? খাবার। সেই খাবারের যতটুকু আমার পাকস্থলীতে দরকার ততটুকু পাকস্থলীতে থাকতেছে, বাকি পানিটা হচ্ছে পাকস্থলীতে যে বর্জ্য তৈরি হবে সেই বর্জ্য তৈরি করে নিয়ে এদিকে কোথাও যাচ্ছে, তাই না? সো এদিকে যে সে যাবে, এদিকে তো এই পানিটা বের হওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না? সো আমাদের এইখানে পানি বের হওয়ার একটা রাস্তা তৈরি হবে, সেই রাস্তাটার নাম হচ্ছে আমাদের, তোমরা কি বলতে পারবা কি? এই যে কেউ বলতে পারলো না, তাই না? এই জিনিসটা যেহেতু কি করে, বর্জ্য পদার্থ ত্যাগ করে না এই ছিদ্রটা, সো এই ছিদ্রটার নাম হচ্ছে পায়ু ছিদ্র। ঠিক আছে, ওকে, নাইস। এবার দেখো ওর এই অংশটা কি করে, এই অংশটা হচ্ছে ওর শ্বসনে হেল্প করে। কারণ গলবিলীয় ফুলকা ছিদ্র নরমালি কি করে, ফুলকা কি করে, যেই সব প্রাণীগুলো পানির নিচে থাকে তাদের হচ্ছে শ্বসনে হেল্প করে না বা শ্বাস প্রশ্বাস নিতে হেল্প করে। সো এদের এই গলবিলীয় ফুলকা ছিদ্রগুলো এদের অ্যাকচুয়ালি শ্বাস প্রশ্বাসে হেল্প করে। ওকে, কি হয়, এই যে পানিটা আছে না, এই পানিটা যখন নিচে আসে তখন এই পানিটার মধ্যে কি থাকে? অক্সিজেন। এই পানিটার অক্সিজেন এই ফুলকাগুলো কি করে, ফুলকাগুলো হচ্ছে বডির মধ্যে শোষণ করে নেয়, এবং ফুলকার মধ্যে যদি কোনো কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাকে কি করে, এই যে এই পানিটা যখন এই বাইরে আসে তখন এটার সাথে পাঠায় দেয়। তাহলে জিনিসটা কিরকম হচ্ছে, দেখো এই পানিটা ঢুকছে অক্সিজেন নিয়ে, বাট বের হচ্ছে কি দিয়ে? কার্বন ডাইঅক্সাইড নিয়ে, কাইন্ড অফ আমাদের ফুসফুসের মতো। তাহলে অক্সিজেন নিয়ে ঢুকতেছে, ফুলকা কি করতেছে, ফুলকা ছিদ্রগুলো হচ্ছে ফুসফুসে অক্সিজেনটাকে শোষণ করতেছে, এবং ফুলকা ছিদ্রের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটাকে বের করে দিচ্ছে। বের করে পানিটাকে কোথায় দিচ্ছে? এখন দেখো তোমার ফুলকা ছিদ্র যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি করার পরে পানিটাকে যদি এই নিচে পাঠায় দেয় তাহলে পানিটা কোথায় চলে আসবে? পাকস্থলীতে চলে আসবে। আমাদেরকে পাকস্থলীতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি আনার কোনো দরকার আছে? দরকার নাই। সো এই যে শ্বসনের ক্ষেত্রে যেই পানিগুলো কাজ করে, সেই পানিগুলো কি করে, এই যে এই ফুলকা ছিদ্রের বাইরের একটা প্রকোষ্ঠে চলে আসে। সো বায়োলজিতে যে কোনো প্রকোষ্ঠকে বলা হয় অ্যাট্রিয়াম। কি বলা হয়? অ্যাট্রিয়াম। সো এই জিনিসটা, এই যে এই দুই পাশে যে তোমরা একটা ফাঁকা জায়গা দেখতেছো না, লাল আর হলুদ দাগের মাঝখানে, এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিয়াম নামক প্রকোষ্ঠ। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এই অ্যাট্রিয়াম প্রকোষ্ঠে যে পানিটা আসলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানিটা, এই পানিটা বের হওয়ার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, আমরা দেখতেছি যে এই পানিটা বের হওয়ার জন্য এইখানে একটা রাস্তা আছে, রাইট? আচ্ছা ফাইন। এখন খেয়াল করে দেখো, যেহেতু অ্যাট্রিয়ামে থাকা পানিটা এই রাস্তা দিয়েই বের হবে, সুতরাং এই যে এই বড় ছিদ্রটা, ছোট ছিদ্রটা কিন্তু হলুদ রঙের যে নালী, এইটার ছিদ্রটা হচ্ছে বায়ু ছিদ্র। আর বড় যে ছিদ্রটা, এই বড় ছিদ্রটাকে বলা হয় হচ্ছে অ্যাট্রিয়াল ছিদ্র। অ্যাট্রিয়াল ছিদ্র অথবা অ্যাট্রিয়াল পোর। ওকে, ফাইন। তাহলে যেহেতু আমরা এই পোরটার নাম দিছি অ্যাট্রিয়াল পোর, এই পোরটারও একটা নাম দেওয়া উচিত না? কারণ এটাও তো একটা ছিদ্র, এবং এটা হচ্ছে বড় ছিদ্র। এটা অ্যাকচুয়ালি কি ছিদ্র বলা যায় বলো তো? এটা দিয়ে কি ঢুকতেছে? বাতাসও ঢুকতেছে, পানিও ঢুকতেছে, তাইলে এটার নাম কি হবে? ওরাল ছিদ্র বা মুখ ছিদ্র। কারণ এটা কি হিসেবে কাজ করতেছে? মুখ হিসেবে কাজ করতেছে না? সো এই ছিদ্রটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র। ওকে, বা ওরাল পোর, ইংলিশটা আমি লিখে দিই, সেটা হচ্ছে ওরাল পোর। ওরাল মানে হচ্ছে মুখ। ঠিক আছে, নাইস। এইবার চলে আসো, দেখো আমাদের বুক আর পেট দুইটা কি আলাদা না? আমাদের পেটে থাকে পাকস্থলী, বুকে থাকে হচ্ছে ফুসফুস আর হার্ট, তাই না? খেয়াল করে দেখো ওদেরও ফুসফুস আর পাকস্থলী দুইটা আলাদা করার জন্য মাঝখানে একটা পর্দা থাকে।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে মাঝখানের পর্দা। তাহলে অ্যাট্রিয়ামটা কোথায় থাকে বলো তো? অ্যাট্রিয়ামটা কিন্তু উপরে থাকে, পর্দার উপরের অংশে থাকে। আচ্ছা, ফাইন। এইবার চলে আসা হচ্ছে এই প্রাণীগুলোর আরো ২ টা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে এদের হার্ট। এদের হার্টটা কি ধরনের জানো? এদের হার্টটাকে বলা হয় হচ্ছে রিভার্স পেরিস্টালসিস করা হার্ট। এটা খুবই ছোট্ট একটা হার্ট, খুবই ছোট্ট একটা হার্ট, এবং এটা খুবই দুর্বল প্রকৃতির হার্ট। এবং এই হার্টটার বৈশিষ্ট্য আমরা কি বলছি? রিভার্স পেরিস্টালসিস। রিভার্স পেরিস্টালসিস। পেরিস্টালসিস কথাটার মানে জানো? পেরিস্টালসিস কথাটার মানে হচ্ছে একদিকে চলন। দেখো সবসময় আমাদের মুখ থেকে খাবার কি হয়? পায়ু পর্যন্ত যায় না। কখনো কি এরকম হয় যে পায়ুর পদার্থ আমাদের মুখে চলে আসছে? এরকম হয় যে আমাদের যে মল সেটা হচ্ছে আমাদের মুখে চলে আসছে? কখনো কিন্তু এরকম হয় না। সবসময় কি হয়? মুখ থেকেই খাবারটা হচ্ছে পায়ু পর্যন্ত যায়। এই যে একদিকে যে চলন হচ্ছে এটাকে বলা হয় পেরিস্টালসিস। কখনো যদি এরকম হইতো পায়ু থেকে খাবার উল্টা মুখের দিকে আসতেছে, তাহলে সেটা তো রিভার্স বা উল্টা। দেখবে গাড়ির মধ্যে কিন্তু একটা থাকে ফ্রন্ট গিয়ার, একটা থাকে রিভার্স গিয়ার। ঠিক আছে? রিভার্স গিয়ার দিয়ে গাড়ি পেছনে যায়। সো এই জায়গাতে দেখো পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে হচ্ছে একদিকে চলন। দেখো কিভাবে হচ্ছে আমাদের গলার মধ্যে দিয়ে খাবার কিভাবে যায় সেই জিনিসটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। খাবারটা এখানে আছে, তার ফলে কি হয়ে গেছে? এই জায়গাটা ফুলে গেছে। এখন কি হবে? এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা এরকম চাপ দিবে। চাপ দিলে কি হবে? এই যে খাবারটা একটু সামনে আসবে। এই দেখো খাবারটা সামনে চলে আসছে। এরপর কি হবে? এই যে এই জায়গাটা আবার চাপ দিবে। চাপ দিলে কি হবে? আবার খাবারটা সামনে চলে আসবে। সো এইভাবে ক্রমাগত সংকোচনের ফলে খাবার সামনে যাওয়াকে বলা হয় হচ্ছে পেরিস্টালসিস। ওকে? নাইস। তাহলে আমরা এই রিভার্স পেরিস্টালসিস জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই প্রাণীটার সাইজ কি খুব বড়? না। এই প্রাণীটার সাইজ খুব বড় না। যদি আমি বোর্ডে আঁকছি দেখে এটা অনেক বড় মনে হচ্ছে, বাট এটার সাইজ অনেক ছোট। সো এই ছোট প্রাণীটার জন্য এর হৃৎপিণ্ডটার মানে খুব শক্তিশালী হওয়া লাগে না। আমাদের হৃৎপিণ্ডতে কি হয় বলতো? আমাদের যে অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়াম হচ্ছে টেনে তার কাছে রক্ত নিয়ে আসে। আর ভেন্ট্রিকল গুলো কি করে? সে ধাক্কা দিয়ে হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে দেয়। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে রক্ত ঢুকানোর জন্য একটা আলাদা পার্ট আছে, আবার রক্ত বের করার জন্য আলাদা পার্ট আছে। বাট মজার ব্যাপার, ওর জন্য রক্ত বের করার আর রক্ত ঢুকার পার্ট একটাই। সো কি হয় জিনিসটা? জিনিসটা হচ্ছে যখন ওর হৃৎপিণ্ডটা সংকুচিত হয়, এই যে সংকুচিত হইলো, তাহলে কি হবে? ওর পুরা বডির মধ্যে হচ্ছে রক্ত চলে যায়। আবার যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হয়, তখন কি হয়? এই জায়গাতে একটা নেগেটিভ প্রেসার ক্রিয়েট হয় না, মানে এই জায়গাটা খালি হয়ে যায় না? দেখো হৃৎপিণ্ডের মধ্যে কিছু নাই, এই অবস্থায় ও প্রসারিত হইছে। তার মানে কি ওর ভিতরে কি আছে? বাতাস। আর হৃৎপিণ্ডের বাইরে কি আছে? রক্ত। তাহলে কোনটা ঘন? রক্ত ঘন। তাহলে রক্ত কি করবে? রক্ত হচ্ছে দৌড়ায় বাতাসের দিকে চলে আসবে। সো হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন কি হয়? পুরা বডির রক্ত আবার হৃৎপিণ্ডে ব্যাক করে। আবার হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় পুরা বডির রক্ত হৃৎপিণ্ডে চলে যায়। আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় পুরা বডির রক্ত হৃৎপিণ্ডে চলে আসে। তার মানে আমরা দেখতেছি হৃৎপিণ্ড থেকে রক্ত একবার হচ্ছে বের হয়, আবার হৃৎপিণ্ডতে ঢুকে পড়ে একই প্রকোষ্ঠের মাধ্যমে। এই জন্য এই জিনিসটাকে বলা হয় রিভার্স পেরিস্টালসিস। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত একবার এদিকে যাচ্ছে, আবার হৃৎপিণ্ড থেকে একই রাস্তায় রক্ত ব্যাক করে চলে আসতেছে। মানে খাবার একবার হচ্ছে মুখ থেকে পেটে যাচ্ছে, পেট থেকে মুখে যাচ্ছে। এখন অনেকে বলবো ভাইয়া আমরা যে বমি করি এটা তো হচ্ছে রিভার্স পেরিস্টালসিসের উদাহরণ, তাই না? না, আমাদের বমি করাটা ফুললি রিভার্স পেরিস্টালসিসের উদাহরণ না। আমাদের বমি করাটা হচ্ছে একটা প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ। ঠিক আছে? রিভার্স পেরিস্টালসিস আমরা তখনই বলতাম যদি এমন হইতো যে আমাদের মল কখনো মুখে ছিদ্র দিয়ে চলে আসতো। ঠিক আছে? জিনিসটা খুবই মানে জঘন্য, চিন্তা করতে কেমন লাগতেছে, তাই না? ওকে, সো আমাদের বডিকে এইভাবেই তৈরি করা হয়েছে যাতে আমাদের এই যে এইসব অকওয়ার্ড ঘটনাগুলো আমাদের সাথে না ঘটে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এদের হার্টের বৈশিষ্ট্য শিখে ফেললাম। এইবার ওদের এই পাকস্থলী থেকে যে এই নালীটা বের হইছে, এই নালীটার সাথে কিন্তু আরো ২ টা নালী থাকে। কি, কি থাকে? ওদের হচ্ছে যেই ডিম্বাণু এবং শুক্রাণু, এরা কোথায় তৈরি হয়? শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে খেয়াল করে দেখো, ওদের যে শুক্রাশয়টা আছে এটা হচ্ছে ওদের শুক্রাশয়। এই শুক্রাশয় থেকে একটা নালী বের হয় এবং ওদের একটা ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয় থেকে হচ্ছে একটা নালী বের হয়। তার মানে ওদের পাকস্থলীর সাথে থাকে কি? শুক্রাশয় এবং ডিম্বাশয়। এবং এবং এইটা বলার কারণ হচ্ছে তোমাদের এই শুক্রাশয় ডিম্বাশয়ের গঠন আসবে না, তোমাদের আসবে এই প্রাণীটি কি উভলিঙ্গ না একলিঙ্গ। তাহলে দেখো একই প্রাণীর মধ্যে কি আছে? একটা শুক্রাশয় আছে এবং একটা ডিম্বাশয় আছে, ফলে এরা অবশ্যই কি লিঙ্গ? উভলিঙ্গ। তো একটা প্রাণীর তুমি যদি ছবি আঁকতে পারো ঠিকঠাক, তাহলে কিন্তু তুমি এদের অনেক বৈশিষ্ট্য বলে দিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের আমাদের শর্ত কি ছিল? যে এই একটা প্রাণীর মধ্যে কি থাকতে হবে? একটা প্রাণীর মধ্যে হচ্ছে কর্ডাটা হইলে সেটার মধ্যে নটোকর্ড, গলবিলীয়, ফুলকারন্ধ্র, স্নায়ুরজ্জু, হ্যান-ত্যান হাবিজাবি থাকতে হবে। বাট এর মধ্যে আমি ৫টা বৈশিষ্ট্যের মাত্র একটা পাইছি। আরো তো আমার
4টা বৈশিষ্ট্য পাইতে হবে। দেখো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের এন্ডোস্টাইল থাকে। এদের এই এন্ডোস্টাইলটা কোথায় থাকে জানো? এই জায়গাতে গলবিলীয় ফুলকারন্ধ্র আছে না, এই যে এই জায়গাতে থাকে হচ্ছে এদের এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল এন্ডোস্টাইলের কাজ কি এটা অলরেডি বলে ফেলছি। আর এদের আরেকটা জিনিস এখনো ইম্পর্টেন্ট জিনিস, আরো 3টা জিনিস ইম্পর্টেন্ট বাদ আছে। একটা হচ্ছে স্নায়ুরজ্জু। ওদের স্নায়ুরজ্জুটা কি হয়ে যায় জানো? ওদের স্নায়ুরজ্জুটা হচ্ছে ছোট হয়ে যায়। ছোট হয়ে হচ্ছে এই যে এইরকম একটা গঠন সৃষ্টি করে। এটাকে বলা হয় হচ্ছে গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন। এখন কথা হচ্ছে এই গ্যাংলিয়ন আর স্নায়ুরজ্জুর মধ্যে সম্পর্কটা কি? দেখো আমাদের যেই নার্ভ সেলগুলো আছে সেই নার্ভ সেলগুলো দেখতে এরকম। এটা হচ্ছে আমাদের কোষ দেহ বলি আমরা এটাকে, কোষ দেহ। কারণ এটাই হচ্ছে ওর মেইন নার্ভ সেলটা আর কি। এখন এই সেল থেকে হচ্ছে কিছু প্রবর্ধন বেরোয় বা কিছু লম্বা অংশ বেরোয়, এদেরকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সন, ওকে। তোমরা যে বিভিন্ন জায়গায় যখন নার্ভাস সিস্টেম পড়তে যাবা তখন দেখবা যে স্নায়ু কোষ আর স্নায়ুতন্তু, রাইট? স্নায়ুকোষ এবং স্নায়ুতন্তু, এই যে আমাদের এই অ্যাক্সনটা আছে না, এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্তু। আর এই যে কোষ দেহটা এটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ। অ্যাক্সনের মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস টিউক্লিয়াস কিছু থাকে না, বাট এই স্নায়ুকোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস থাকে, ওকে। মজার ব্যাপার, যেহেতু এই ব্রেনটা অনেক ছোট, সো এর হার্টটাও আমরা ছোট দিছি, ওর এই স্নায়ুতন্ত্রটাও খুবই শর্ট। ওর এই স্নায়ুতন্ত্রের মধ্যে খুব বেশি দূরে সিগন্যাল পাঠানোর দরকার নেই, ওর সব অঙ্গ কাছাকাছি মোটামুটি। সো ওর স্নায়ুতন্ত্রের মধ্যে কোনো স্নায়ুতন্তু নাই, অর্থাৎ ওর স্নায়ুতন্ত্রের মধ্যে কি নাই? এই ইউরোকার্টার স্নায়ুতন্ত্রের মধ্যে হচ্ছে অ্যাক্সন নেই, ওর শুধু কোষ দেহ আছে। তার মানে ওর স্নায়ুতন্ত্রটা শুধুমাত্র কি দিয়ে গঠিত? শুধুমাত্র হচ্ছে এই যে এরকম অসংখ্য কোষ দেহ একটার সাথে আরেকটা মিলে গঠিত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কোষ দেহের পিণ্ড বলতে পারি। কোষ দেহের পিণ্ড বা স্নায়ু কোষের স্তূপ। এই স্নায়ু কোষের স্তূপকে বলা হয় গ্যাংলিয়ন। বুঝতে পারছো? আমাদের বডিতেও কিন্তু গ্যাংলিয়ন আছে, ঠিক আছে? আমাদের বডিতে অনেক গ্যাংলিয়ন আছে। সো আমাদের এই গ্যাংলিয়নকে আমরা কি বলবো? স্নায়ু কোষের যে স্তূপ আছে সেটাকে হচ্ছে আমরা গ্যাংলিয়ন বলবো। এইবার এই প্রাণীটার মধ্যে কিন্তু 2টা বৈশিষ্ট্য এখন আমরা খুঁজে পাইনি। সেটা কি? একটা হচ্ছে তার নটোকর্ড আর একটা হচ্ছে তার লেজ, রাইট? এখন এই প্রাণীটার পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ডও থাকে না, লেজও থাকে না। এখন তোমরা আমার সাথে বলবা, মানে বিরোধিতা করবা যে ভাই আপনি তো বলছেন যে কর্ডাটা হইতে হইলে এই 5টা বৈশিষ্ট্য মাস্ট থাকাই লাগবে। এখন ওর তো হচ্ছে 2টা বৈশিষ্ট্য নাই, তাহলে ও কিভাবে কর্ডাটা? মজার ব্যাপার দেখো, আমি কিন্তু যখন কর্ডাটার সংজ্ঞা দিছিলাম তখন খুব সূক্ষ্মভাবে একটা ওয়ার্ড ঢুকাই দিয়েছিলাম সেই সংজ্ঞার মধ্যে, সেটা হচ্ছে জীবনের যে কোনো পর্যায়ে নটোকর্ড থাকে। তার মানে এই প্রাণীটা লাইফের নিশ্চয়ই কোনো না কোনো এক পর্যায়ে ওর কি ছিল? নটোকর্ড ছিল এবং ওর লেজও ছিল, ঠিক আছে? তাহলে সেই পর্যায়টা কখন হইতে পারে বলো তো? আমি তোমাদেরকে বলছি আমরা যখন যে কোনো প্রাণী নিয়ে পড়াশোনা করি তখন তার কোন পর্যায়টা নিয়ে পড়াশোনা করি? তার পূর্ণাঙ্গ পর্যায়টা নিয়ে পড়াশোনা করি, তাই না? তাহলে তার এই পর্যায়টা কি পর্যায়? অবশ্যই পূর্ণাঙ্গ পর্যায়। তার মানে আমি যেহেতু একটা প্রাণীর পূর্ণাঙ্গ পর্যায় বলতেছি, তার মানে নিশ্চয়ই তার কি আছে? লার্ভা দশা আছে। সো এই প্রাণীটা যখন লার্ভা দশায় থাকে তখন এর কি থাকে? নটোকর্ডও থাকে এবং এই প্রাণীটার কি থাকে? স্নায়ুরজ্জুও থাকে। সরি, স্নায়ুরজ্জু না, এর হচ্ছে লেজও হচ্ছে থাকে। তাহলে আমরা এর হচ্ছে ইয়েটা দেখি, লার্ভা দশাটা দেখি। চলো এর লার্ভা দশাটা আমরা একটু আঁকার চেষ্টা করি। কোথায় আঁকবো আমরা? এইখানে আঁকবো, ঠিক আছে? এবং এর লার্ভা দশা থেকে কিভাবে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ দশাটা ক্রিয়েট হয় এটাও আমাদের শিখতে হবে, ওকে। এটা আমাদের পরীক্ষায় আসবে যে একটা প্রাণীর হচ্ছে লার্ভা, তোমার ইউরোকর্ডাটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য লেখো। তো তুমি যখন বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে ও লার্ভা দশা আঁকবা, তার সাথে হচ্ছে পূর্ণাঙ্গ দশা আঁকবা, তখন স্যার হচ্ছে খুশি হয়ে যাবে, ঠিক আছে? স্যারকে খুশি করা হচ্ছে আসল কথা। পরীক্ষার খাতায় তুমি সুন্দর লেখো আর যেমনই লেখো, তোমার খাতা দেখে যদি স্যার বুঝে যে না এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে ভালো পড়াশোনা করছে, তাইলে দেখবে তোমার নাম্বার এমনি বাড়বে। সো এই লার্ভা দশাটা, এটা হচ্ছে ইউরোকর্ডাটার লার্ভা দশা। এটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে? এটাকে দেখতে একটা ব্যাঙাচির মতো মনে হচ্ছে, তাই না? ব্যাঙাচি দেখতে হচ্ছে এরকম, ওর মাথাটা বড় থাকে, লেজ হচ্ছে লম্বা সরু থাকে। সো এই ব্যাঙাচির লার্ভাকে বলা হয় ট্যাডপোল। কি বলা হয়? ট্যাডপোল, ট্যাডপোল অথবা ব্যাঙাচি। তাহলে ইউরোকর্ডাটার লার্ভাটা দেখতে কিসের মতো? ব্যাঙাচির মতো। এই কারণে এই লার্ভা দশাটাকে বলা হয় ট্যাডপোল লার্ভা দশা। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে ট্যাডপোল লার্ভা দশা। ভাইয়া এটা মনে থাকে না, এটার নাম ট্যাডপোল। দেখো তো টি, এটাকে যদি তুমি একটু জাস্ট এরকম পাশে ঘুরায় রাখো তাহলে কি হয়? সামনের দিকটা মোটা হয়, পিছনের দিকটা সরু হয়ে যায় না?
তাহলে এটাই হচ্ছে ট্যাডপোল লার্ভা দশা। এখন ট্যাডপোল লার্ভা দশায় তুমি যখন হচ্ছে ওর ওই যে ওই ছাঁকন যন্ত্রটা আঁকবা, তখন খুব ভালো করে খেয়াল করবা। আগে এরকম একটা দাগ দিয়ে নিবা, এবং এই দাগটার মধ্যে দুইটা দাগের মধ্যবর্তী কি কোণ কি হবে 90 ডিগ্রি। এইবার দেখো কিভাবে আঁকবা। আচ্ছা, আমি দাগ দিলে হচ্ছে পরে মুছতে পারবো না, বাট তোমরা হচ্ছে দাগ দিয়ে আঁকবা। হ্যাঁ, আমি এরকম হালকা হালকা দাগ দিই। এই তোমরা ফুল দাগ দিবা, পেন্সিল দিয়ে দরকার হলে ফুল দাগ দিবা, প্যারা নেই। এইবার চলে আসো হচ্ছে এটা আঁকি। এই 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 তারপরে এই একটা নালি, দেন আমরা একটা গোল পাকস্থলী আঁকবো। পরে ইচ্ছা করলে আবার যেটা মুছেও দিতে পারো, না দিতেও পারো, সমস্যা নেই। তারপরে এই আঁকবো, এই আঁকবো, রাইট। এটাই হচ্ছে আমাদের দুইটা ছিদ্র। এটা হচ্ছে আমাদের মুখের ছিদ্র, আর এটা হচ্ছে আমাদের পায়ুর ছিদ্র। কেন হচ্ছে এই জিনিসটা এরকম ব্যাখ্যা করে আঁকানো শিখাইলাম, এটার কারণ আছে, ঠিক আছে, একটু পরে দেখবা। এবার দেখো, এটা যেহেতু লার্ভা দশা, তার মানে অবশ্যই আমাদের উপর এর গায়ের মধ্যে কি দিতে হবে, এর গায়ের মধ্যে হচ্ছে দিতে হবে নটকট। এই যে আমাদের সেই নটকট, যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করতেছি। হে কবি, যার জন্য আমরা ওয়েট করতেছি, সেটা হচ্ছে এই নটকট। তাহলে ইউরোকর্ডাটার লার্ভা দশায় কোথায় নটকট আছে? এই যে দেখো, লেজটার মধ্যে নটকট আছে, মাথায় কিন্তু নটকট নাই। ঠিক আছে, ওকে। এবং এই নটকটের উপরে কি আছে? নটকটের উপরে হচ্ছে আছে স্নায়ুরজ্জু। কারণ আমরা জানি হচ্ছে স্নায়ুরজ্জু কোথা থেকে তৈরি হয়। স্নায়ুরজ্জু বা স্নায়ু দড়ি, এটা তৈরি হয় হচ্ছে এক্টোডার্ম থেকে। সো এক্টোডার্ম থেকে এটা তৈরি হয়ে কোথায় আসে? নটকটের উপরে আসে। যারা এইটা বুঝতেছো না, তারা হচ্ছে ওই যে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য যেখানে আমি পড়াইছি, ওইটা একটু কষ্ট করে দেখে আসো, তাহলে ইনশাল্লাহ তোমরা ওইটা বুঝে ফেলবা। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে যেটা বাদ পড়ছিল কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ওর লেজ থাকে না। দেখো তো ওর লেজ আছে কিনা? অফকোর্স আছে, ওর লেজ আছে, দেখি তো ওর নাম ট্যাডপল লার্ভা দশা। সো আমরা ওর লার্ভা দশার মধ্যে কি পেয়ে যাচ্ছি? লার্ভা দশার মধ্যে ওর নটগড়ও পেয়ে যাচ্ছি, ওর লেজও পেয়ে যাচ্ছি, এবং স্নায়ুরজ্জুও পেয়ে যাচ্ছি। এবং দেখো লার্ভা দশাটা কিন্তু বেশ লম্বা। যেহেতু এই লার্ভা দশাটা লম্বা, এই জন্য ওর মধ্যে কি আছে? স্নায়ু রজ্জু আছে। বাট এই লার্ভা দশাটা যখন বসে পড়বে এক জায়গায়, তখন দেখো কি ঘটনা ঘটবে। জাস্ট এই জিনিসটাকে নিয়ে কি করবা? এইভাবে বসায় দিবা। জাস্ট এই জিনিসটা এইভাবে আছে, এটাকে নিয়ে ধরে এইভাবে বসায় দিবে। ঠিক আছে, ওকে। কোনো ভিতরের কোনো অঙ্গটঙ্গ কিচ্ছু চেঞ্জ করবে না। সো এই লার্ভা দশাটা কি হয়, সে যখন একটু ম্যাচিউরড হইতে চায়, তখন সে কি করে, এইখানে একটা পাথর আছে, এই পাথরটার মধ্যে হচ্ছে, এটা হচ্ছে একটা পাথর, সে জাস্ট এরকম ঘুরে এই পাথরটার গায়ে বসে পড়ে। তাহলে চলো এটার আমরা বসাই। তাহলে এই যে এদিকে হচ্ছে সামনের যে অংশটা, এই সামনের অংশটা হচ্ছে আঠালো পদার্থ ক্ষরণ করে এখানে আটকায় যায়। দেন হচ্ছে এই 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 যে আমাদের লার্ভা দশা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে আঁকছিলাম? এইভাবে। এবার এটারে আমরা এইভাবে ঘুরাই দিছি, তাহলে এটা কি হবে? এটা দেখো কি হবে, এটা হচ্ছে এইরকম হবে না? আমি কিন্তু দেখো পুরা লার্ভা দশাটাকে জাস্ট এই শোয়ানো অবস্থা থেকে সোজা করে দিছি। আমি কিন্তু ভেতরের অঙ্গ টঙ্গ কিছু চেঞ্জ করিনি। ঠিক আছে, ভেতরের অঙ্গ কিন্তু চেঞ্জ করে নাই। ভেতরের অঙ্গের কথা কেন বলতেছি? কারণ এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অঙ্গগুলো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। সেটা বোঝানোর জন্য এটা বুঝাইতাম আমাকে। ঠিক আছে, আমি কিন্তু ভেতরের কোনো অঙ্গ টঙ্গ কিছু চেঞ্জ করি না, জাস্ট প্রাণীটা এরকম ছিল, প্রাণীটা এমন সোজা করে দিছি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা যেহেতু এই যে দেখো আমার এইখানে ভি এর মতো একটা চিহ্ন, তাহলে এটাকে যখন আমি সোজা করবো, তখন কি এই জায়গাতে ভি এর মতো চিহ্ন আসবে। আবার দেখাচ্ছি, এই জায়গাতে ভি এর মতো চিহ্ন। তাহলে আমি যখন এটাকে এরকম ঘুরাবো, তখন এটা কি হবে? এই জায়গাতে ভি এর মতো চিহ্ন আসবে না? আসবে। তাহলে আমরা এটার এইদিকে হচ্ছে ভি এর মতো একটা চিহ্ন দিলাম। তাহলে এই জায়গায় খেয়াল করে দেখো, আমাদের এই যে এইটা, এটা হচ্ছে আমাদের পায়ু ছিদ্র, আর এইটা হচ্ছে আমাদের মুখ ছিদ্র, অর্থাৎ মেইন ছিদ্রটা। ওকে, আচ্ছা। সো এই মুখ ছিদ্রটা কি হবে? এখানে যাবে, এখানে গিয়ে কোথায় যাবে? পাকস্থলীতে। পাকস্থলীতে গিয়ে হচ্ছে এই এই এবার এই এই ওকে। তাহলে এই প্রাণীটা কি হইলো? এরকম ঘুরে গেল। এবার এর পিঠে কি আছে? আমি মনে হয় এক কথা অনেকবার বলতেছি, কারণ হচ্ছে কি, এক কথা বারবার বললে হচ্ছে স্টুডেন্টদের মনে থাকে, আর আমার পড়াইতেও একটু ইজি হয়। হ্যাঁ, কারণ তুমি যখন টিচার হবা তখন বুঝবা, তোমাদের এই লেকচারটার ক্লাস নেওয়ার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। মানে ইউ ক্যান্ট ইভেন ইমাজিন, আমি 2-3 দিন ধরে জাস্ট মানে এই চ্যাপ্টারটা কিভাবে পড়াবো, কিভাবে পড়ালে সহজ হয়। দেখো, অনেক সময় আমরা বলি যে ভালো টিচার আর ভালো স্টুডেন্ট দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। অনেক সময় অনেক স্টুডেন্ট দেখা যায় যে সে নিজে খুব ভালো স্টুডেন্ট ছিল না হয়তো তার একাডেমিক লাইফে, বাট সে খুব ভালো পড়াইতে পারে, সে কোনো একটা কিছু খুব ভালো বুঝাইতে পারে। দেখো, পড়াশোনা হচ্ছে দুইভাবে আমরা হচ্ছে পড়াশোনা বুঝি। একটা হচ্ছে নিজের জন্য বোঝা। যারা দেখবা খুব ভালো স্টুডেন্ট, তারা হচ্ছে নিজে বোঝে জিনিসটা, কিন্তু অন্যকে বোঝাইতে পারে না।
আবার অনেকে দেখবা যে নিজে খুব বেশি কিছু যে বোঝে তা না, কিন্তু যেটুকু বোঝে সে হচ্ছে আরেকজনকে বুঝাইতে পারে। তো একজন ভালো টিচারের কোয়ালিটি হচ্ছে সে আরেকজনকে কত ভালোভাবে জিনিসটা বুঝাইতে পারে। একজনের অনেক নলেজ আছে, বাট তাহলে কিন্তু সে ভালো টিচার নাও হইতে পারে। কারণ অনেক নলেজ থাকলেও সে যদি ওই নলেজটা বের করতে না পারে তার থেকে, তাহলে কিন্তু স্টুডেন্ট বুঝবে না। বাট একজনের খুব সীমিত নলেজ আছে, বাট সেই নলেজটা, সেই সিলেবাসের নলেজটা সে স্টুডেন্টকে খুব ভালো করে বোঝাইতে পারে, তাহলে সে কিন্তু ভালো টিচার হয়ে যাবে। এই জন্য আমরা অনেক সময় বলি না যে ভালো স্টুডেন্ট প্লাস ভালো টিচার এই কম্বোটা পাওয়াটা খুব কঠিন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট কিন্তু অনেক ভালো টিচার, আবার অনেক ভালো স্টুডেন্ট কিন্তু মোটামুটি টিচার, এই কম্বোটা আমরা বেশি দেখতে পাই। ঠিক আছে? সো যারা টিচার হইতে চাও তারা অলওয়েজ একটা জিনিস চেষ্টা করবা যে তুমি যখন কোনো একটা টপিক পড়তেছো সেই টপিকটা অন্যকে সহজে যদি তুমি বুঝানোর কোয়ালিটি থাকে, তাহলে হচ্ছে বুঝবা যে তোমার মধ্যে টিচার হওয়ার কোয়ালিটিটা আছে। যদিও আমি খুব ভালো টিচার না, আমি হচ্ছে মোটামুটি চেষ্টা করি। ঠিক আছে? এই চেষ্টাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো মানুষই হচ্ছে জন্মগতভাবে জন্ম থেকে শিখে আসে না কোনো কিছু। ঠিক আছে? চেষ্টার মাধ্যমে হচ্ছে মানুষ আস্তে আস্তে বিভিন্ন জিনিসপত্রতে এফিসিয়েন্সি অর্জন করে। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওর স্নায়ু নটকর্ড, আর এটা হচ্ছে স্নায়ু রজ্জু। কি হইলো, লার্ভা দশটা উল্টা হয়ে এখানে বসলো। আমি মনে হয় বহুবার বলছি, মানে মানে 10-12 বার বলে ফেলছি যে এই লার্ভাটা সোজা থেকে যে উল্টা হয়ে বসছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে কি হবে দেখো, এরপরেই হচ্ছে আমাদের মজা শুরু। সেটা হচ্ছে এই পাথরটা আঁকলাম, এই পাথরের মধ্যে এখন আমি এই যে এই মাথাটা আছে না, জাস্ট এই মাথাটা থাকবে। ওর যে লেজটা আছে না, এই লেজটা নষ্ট হয়ে যাবে। তাহলে লেজটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে লেজের সাথে কি নষ্ট হয়ে যাবে? নটোকর্ডও নষ্ট হয়ে যাবে। তাহলে লেজও নষ্ট হয়ে যাবে, নটোকর্ডও হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর এই যে স্নায়ুরজ্জুটা আছে না, এই স্নায়ুরজ্জুটা কি হবে দেখো, খুব মজার জিনিস দেখো। এই যে আমাদের এইখানে ভি এর মতো আছে না এই গঠনটা, আমাদের এই যে গলবিলীয় ফুলকা ছিদ্র নিয়ে যে থলেটা আছে, এটা কি ভি এর মতো না? এটাকে যদি আমি 90 ডিগ্রিতে ঘুরাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো আমার হাতটা এই অবস্থায় আছে, এটাকে আমি 90 ডিগ্রিতে ঘুরাইলে এটা কি হবে? এই হবে না? এই হবে না? আবার দেখাচ্ছি, আমার হাতটা এই অবস্থায় আছে এবং সামনে আছে ভি। তাহলে এই হাতটাকে যদি আমি 90 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে 90 ডিগ্রি কোণে ঘুরাইলে কি হবে? এই হাতটা হয়ে যাবে এই, অর্থাৎ আমার ভিটা হয়ে যাবে কি উপরের দিকে। সো এই জায়গার মধ্যে ভিটা আসবে কোথায়? উপরের দিকে। তাহলে কিরকম হবে জিনিসটা? জিনিসটা হচ্ছে এরকম হবে, এই এই এই, দেন হচ্ছে এই এই এই। সো এই জায়গাতে কি হয়ে গেল? এই জায়গাতে হচ্ছে আমার যেই গলবিলীয় ফুলকা ছিদ্র বিশিষ্ট যে থলেটা আছে, এটাকে 90 ডিগ্রি ঘুরে গেল না? এই জন্যই বইয়ের মধ্যে বলছে যে অঙ্গাণুগুলো কি হয়, অঙ্গাণুগুলো হচ্ছে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। চলো আমরা একটু দেখি। এইখানে লেখা নাই নাকি আছে? এটা আছে, বইয়ের মধ্যেই আছে। আম, এটা আলিম স্যারের বইয়ে বা মাজেদা ম্যাডামের বইয়ে আছে। ঠিক আছে, অঙ্কগুলো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, আজমল স্যারের বইয়েও থাকার কথা। যাই হোক, আমি হচ্ছে ক্লাসের প্রেশারের মধ্যে এখন হচ্ছে মনে পড়তেছে না যে এটা অ্যাকচুয়ালি কোন বই আছে, বাট এটা আছে যে অঙ্কগুলো 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এবার দেখো এদের এই যে এই ফুলকা ছিদ্র বিশিষ্ট থলেটা যখন সে ঘুরছে, ঘোরার সময় কি করছে, এই দেখো আমার স্নায়ুরজ্জু আছে না, নটকট ছাড়া একটা প্রাণী বাঁচতে পারবে, কারণ ও তো পানির নিচে আছে এবং একটা জায়গায় স্থির হয়ে আছে, সুতরাং ওর নটকট না থাকলেও চলবে। বাট স্নায়ুরজ্জু ছাড়া, নার্ভাস সিস্টেম ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারবে না। সো এই নার্ভাস সিস্টেমটা কি হয় না, একেবারে বিলুপ্ত হয় না। লেজে থাকলেও এই নার্ভাস সিস্টেমটা একেবারে বিলুপ্ত হয় না, এটা কি হয়ে যায়, ছোট্ট একটা গ্যাংলিয়নে পরিণত হয়ে যায়, এই যে গ্যাংলিয়নে। এবং খেয়াল করো, এইটার গ্যাংলিয়নটা তৈরি হয় এইখানে। এইটা যখন 90 ডিগ্রি কোণে ঘুরতে যায়, তখন এই 90 ডিগ্রি কোণে ঘোরার সময় এটা কি করে, গ্যাংলিয়নটারে ধাক্কা মারে না? সো এই গ্যাংলিয়ন কি করে, ধাক্কার চোটে সে এইখান থেকে এইখানে চলে আসে। গ্যাংলিয়নটা এইভাবে ছিল, গ্যাংলিয়নটা এইভাবে চলে আসে, তার ফলে গ্যাংলিয়নটা কোথায় চলে আসবে, এইখানে। তাহলে এইটা হচ্ছে গ্যাংলিয়ন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইউরোকর্ডাটা কিভাবে হচ্ছে সে লার্ভা দশা থেকে তার পূর্ণাঙ্গ দশায় পরিণত হয়। এইবার খেয়াল করে দেখো, ওর লার্ভা দশা চলতে পারতো, তাহলে কি লার্ভা দশা চলতে পারা কি একটা উন্নত বৈশিষ্ট্য? বাট ওর পূর্ণাঙ্গ অবস্থাটা চলতে পারে না, তাহলে এটা কি অনুন্নত বৈশিষ্ট্য? সো কেউ যদি আস্তে আস্তে উন্নতি করতে থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, প্রোগ্রেস, তাই না? প্রোগ্রেস, প্রোগ্রেস মানে কি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। প্রোগ্রেসের উল্টা হচ্ছে রেট্রোগ্রেস, রেট্রোগ্রেস। এই রেট্রো কথাটার মানে হচ্ছে উল্টা।
তাহলে এই প্রাণীটা কি হচ্ছে, উন্নত অবস্থা থেকে অনুন্নত অবস্থায় রূপান্তর হচ্ছে। রূপান্তর কথাটা কোথা থেকে আসছে, দেখো রূপ প্লাস অন্তর ইজ ইকুয়ালস রূপান্তর। রূপান্তর, এখন এই অন্তর মানে হচ্ছে পরিবর্তন আর রূপ মানে হচ্ছে গঠন। তাহলে এই প্রাণীটার কি হচ্ছে, গঠনের পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় রূপান্তর। সো গঠনের পরিবর্তনটা কি উন্নতির দিকে হচ্ছে না অবনতির দিকে হচ্ছে, এই প্রাণীটার অবনতির দিকে রূপান্তর হচ্ছে, এই কারণে এই রূপান্তরটাকে বলা হয় রিট্রোগ্রেসিভ রূপান্তর। রিট্রোগ্রেসিভ রূপান্তর। সো এই প্রাণীর মধ্যে কি দেখা যায়, রিট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়। আমরা এই প্রাণীর মধ্যে দুইটা এক্সেপশনাল বৈশিষ্ট্য দেখছি, একটা হচ্ছে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়, আর একটা হচ্ছে রিট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়। আই হোপ যে এদের যে মেইন বৈশিষ্ট্যগুলো আছে সেই মেইন বৈশিষ্ট্যগুলো আমাদের দেখা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি বলছি না যে এই লার্ভাটা কি করে, একটা পাথর খুঁজে নিয়ে তার মধ্যে হচ্ছে বসে থাকে। এখন সাগরের নিচে ও পাথর খুঁজে পাবে কেমনে, সাগরের নিচে পাথর খুঁজে পাওয়ার জন্য কি হয় জানো, ওর এই সামনের দিকে একটা থাকে গ্র্যাভিটি সেল বা গ্র্যাভিটি রিসেপ সেন্সর সেন্সর, আর আরেকটা থাকে হচ্ছে ওর লাইট সেন্সর। লাইট সেন্সর। সো আলো এবং মাধ্যাকর্ষণ টান এই দুইটার উপর বেস করে হচ্ছে ও ওর থাকার জায়গা খুঁজে পায়। এই কথাটাই হচ্ছে এইখানে বলা হয়েছে যে ভিত্তি খুঁজে পেতে কিছু আলো ও মাধ্যাকর্ষী সংবেদী কোষ লার্ভার গাইড হিসেবে কাজ করে। ওকে ফাইন। এরপর হচ্ছে চলে আসো আমাদের এখানে, আর কিছু হচ্ছে আমাদের ইউরোকর্ডার থেকে তেমন জানার নাই, বাট মাজেদা ম্যাডামের বইয়ে একটা এমসিকিউ আছে, সেটা হচ্ছে এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীগুলো থেকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা পদার্থ পাই যেটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করার জন্য ট্রাই করা হচ্ছে, সেটার নাম হচ্ছে ডাইডেমনিন। ডাইডেমনিন, এই ডাইডেমনিন নামক পদার্থটা আমরা কিসে ইউজ করতে চাচ্ছি, ক্যান্সার চিকিৎসায় হচ্ছে ইউজ করতে চাচ্ছি। এবং এটা কোথায় পাওয়া যায়, ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এবার আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই প্রাণীগুলো বেশ কিছু নাম আছে, এদের একটা নাম হচ্ছে সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা কেন বলে, দেখো এই প্রাণীগুলো কি করে, এই মুখের এদিক দিয়ে পানি ঢুকায় এবং এদিক দিয়ে সজোরে পানিটা বের করে দেয়। তার মানে এদিক দিয়ে পানি ঢুকায় এদিক দিয়ে সজোরে পানি বের করে দিচ্ছে কেন, কারণ আমরা দেখতেছি এদের সব ছিদ্রই তো এদিকেই উন্মুক্ত। সো এরা সজোরে এদিক দিয়ে পানি বের করে দেওয়ার সময় এদেরকে একটু ফোয়ারার মতো মনে হয় বা ফাউন্টেইনের মতো মনে হয়। তোমরা ঝর্ণা আর ফোয়ারার মধ্যে ডিফারেন্স বুঝো, ঝর্ণাতে হচ্ছে উপর থেকে পানি নিচে পড়ে আর ফোয়ারাতে হচ্ছে নিচ থেকে পানি উপরে ওঠে, ঠিক আছে। সো এদের যেহেতু নিচ থেকে উপরের দিকে পানি উঠতেছে এই জন্য এদেরকে বলা হয় সাগর ফোয়ারা, কারণ সাগরের নিচে এরা হচ্ছে ফোয়ারা তৈরি করে। এই যে বিভিন্ন রোডের ইন্টারসেকশনে বা চার রাস্তার মোড়ের মধ্যে দেখবা যে অনেক সময় ফোয়ারা বানা রাখে, যে নিচ থেকে পানি উপরে উঠতেছে এরকম বৃত্তাকারে হচ্ছে পানি দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এদের আরেকটা নাম কি, এদের আরেকটা নাম হচ্ছে সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা, এই ফোয়ারা ইংরেজি হচ্ছে স্কোয়ার্ট। স্কোয়ার্ট, ঠিক আছে। তোমরা অনেকে মনে হয় পোকেমন দেখছো তাই না, পোকেমনের মধ্যে একটা নাম ছিল স্কোয়ার্টেল। স্কোয়ার্টেল, তোমরা কি এই পোকেমনটার নাম জানো কিনা আমি জানি না, স্কোয়ার্টেল। এই স্কোয়ার্টেল, স্কোয়ার্টেল হচ্ছে একটা কচ্ছপ, যে কচ্ছপটা মুখ দিয়ে পানি ছুঁড়ে মারতে পারে, ঠিক আছে। সো স্কোয়ার্টেল নামটা কোথা থেকে আসছে, টার্টেল, টার্টেল হচ্ছে কচ্ছপ আর স্কোয়ার্ট করে মানে মুখ দিয়ে পানি ছিঁড়ে মারে, এই জন্য এটার নাম হচ্ছে স্কোয়ার্টেল। তোমাদেরকে আমি একটু স্কোয়ার্টেলটা দেখাই, হ্যাঁ। কেউ রাগ করো না, একাডেমিক ক্লাস তো, একাডেমিক ক্লাসে হচ্ছে একটু টাইম নিয়ে হচ্ছে পড়াইলে সমস্যা মনে হয় না আছে, ঠিক আছে। আচ্ছা স্কোয়ার্টেল, স্কোয়ার্টেল, স্কোয়ার্টেল ওয়াটার অ্যাটাক। তাহলে দেখো, এই দেখো এই স্কোয়ার্টেলটা কি করে, যে মুখ দিয়ে পানি ছুঁড়ে মারে। সো এটার নাম হচ্ছে টার্টেল, এবং এটা কি করে, পানি ছুঁড়ে মারে কিসের মতো, ফাউন্টেনের মতো, ঠিক আছে, স্কোয়ার্ট করে পানি, এই জন্য এটার নাম হচ্ছে স্কোয়ার্টেল। সো আমরা এইভাবে মনে রাখতে পারি যে এই প্রাণীগুলোকে কি বলা হয়, এরা যেহেতু ফোয়ারার মতো পানি ছুঁড়ে মারে এই জন্য এদেরকে বলা হয় সি স্কোয়ার্ট। আচ্ছা নাইস। এরপর আমরা হচ্ছে এদেরকে ও এদের এই দেখো এদিকে একটা ছিদ্র আছে, এদিকে একটা ছিদ্র আছে, দুইটা ছিদ্র আছে না, এই ছিদ্রটাকে বলা হয় সাইফন। দেখো ফোয়ারা থেকে ফন, অর্থাৎ যেই ছিদ্রটা দিয়ে হচ্ছে পানি বের হয়ে যায় এই ছিদ্রটার নাম হচ্ছে সাইফন। সাইফন, ফন হচ্ছে, ফন ওয়ার্ডটা আসছে দেখো ফোয়ারা থেকে, মনে রাখবা। তাহলে সাইফন কি হচ্ছে, জাস্ট একটা নালীর মতো আর কি, যেটা দিয়ে হচ্ছে পানি বেরোয়।
ওকে, সো আমরা আশা করি যে হোপফুলি ইউরোকর্ডাটার যতগুলো বৈশিষ্ট্য আছে এগুলো আমরা বুঝে ফেলছি। আমাদের এইখানে হচ্ছে আজমল স্যার, আব্দুল আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের সকল ইনফরমেশন দেওয়া আছে। আমাদের ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো দেখা হয়ে গেছে। এখন এই ইউরোকর্ডাটার সাবফাইলামের আন্ডারে যেই ক্লাসগুলো আছে, যেমন অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এবং লার্ভাসিয়া, এই ক্লাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমরা দেখব। দেখো, যদি তোমার কখনো এরকম হয়, এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে এইচএসসি পরীক্ষায় এবং বিভিন্ন কলেজের পরীক্ষাতেও আসে। আমরা অনেক সময় মনে করি কি যে এটা তো ইউরোকর্ডাটা, এটা মনে হয় এতটা ইম্পর্টেন্ট না, এটা তো ওই আদি প্রজাতির কর্ডাটা। বাট টিচারদের এটা খুবই ফেভারিট কোশ্চেন যে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য বর্ণনা করো এবং ইউরোকর্ডাটার অন্তর্গত যে ক্লাসগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করো। সো যদি এরকম হয় যে পরীক্ষায় এসেছে ইউরোকর্ডাটার অন্তর্গত ক্লাসগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করো এবং তুমি কিচ্ছু মনে নাই তোমার, অ্যাসিডিয়া সিয়া থ্যালিয়াসিয়া লার্ভাসিয়া এদের কোনো বৈশিষ্ট্য মনে নাই, তাহলে কি করবা, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য লেখা শুরু করবা টানা। ঠিক আছে, কারণ এদের বৈশিষ্ট্য যা হবে অবশ্যই ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য তাই হবে। তাহলে ভাইয়া এদেরকে আলাদা করা হয়েছে কেন? এদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে, এক্সেপশনাল কিছু বৈশিষ্ট্য আছে, এই জন্য এদেরকে আলাদা করা হয়েছে। সো সেই বৈশিষ্ট্যগুলো কি? সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু যে এইটার ব্যতিক্রম তা না, এদের নিজেদের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য ব্যতিক্রম আছে। যেমন অ্যাসিডিয়াসিয়া, ওর হচ্ছে যে সাইফন আছে, এই দুইটা সাইফন হচ্ছে একই দিকে থাকে। থ্যালিয়াসিয়ার দুইটা সাইফন দুই দিকে থাকে, আর লার্ভাসিয়ার হচ্ছে সাইফনই থাকে না। এইটা একটা বৈশিষ্ট্য। সো এইভাবেই হচ্ছে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া এদেরকে আলাদা করেছে, বাট এদের রুট কিন্তু ওই ইউরোকর্ডাটা। তাহলে এই অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া এদের বৈশিষ্ট্য শেখার জন্য তোমাদেরকে প্রথমে হচ্ছে ছবি আঁকতে হবে একটা। তাহলে লিখি অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। ওকে, নাইস। এবার প্রথমে হচ্ছে দেখো এই ছবিটা আঁকবা একটা বস্তার মতো। ঠিক আছে, এই যে এই জিনিসটা দেখতে কিসের মতো হয়েছে? একটা বস্তার মতো হয়েছে না, একটা থলের মতো লাগতেছে না? সো এই জিনিসটার নাম হচ্ছে থলের মতো প্রাণী। সো এটার এক নম্বর বৈশিষ্ট্য, এটা দেখতে কিসের মতো? দেখতে থলের মতো, দেখতে থলের মতো। থ্যালিয়াসিয়ার ক্ষেত্রে আঁকবা যেটা, সেটা হচ্ছে এরকম, এই একটা ফুটা, এই একটা ড্রামের মতো অংশ, নিচে একটা ফুটা। তাহলে এইটার প্রথম বৈশিষ্ট্যটা কি? এটা দেখতে কিসের মতো? এটা দেখতে হচ্ছে ড্রামের মতো অথবা পিপার মতো। ঠিক আছে, পিপা, ড্রাম বা পিপার মতো দেখতে। দেন লার্ভাসিয়া, লার্ভাসিয়া দেখতে হচ্ছে, এই ইউরোকর্ডাটার লার্ভা দেখতে কিসের মতো ছিল? ওই যে ট্যাডপোল, ট্যাডের টিটাকে যদি আমরা এইভাবে শোয়াই দিই তাহলে সেটা কি হয়? সামনের দিকে মাথা বড়, পিছনে লেজ ছোট। সো এই লার্ভাসিয়া দেখতে কিসের মতো? এই যে এরকম মতো। তাহলে এটা দেখতে কিসের মতো? এটা হচ্ছে ব্যাঙাচির মতো, ব্যাঙাচির মতো। ওকে, তাহলে প্রথম পার্থক্য এদের মধ্যে থেকে আমরা শিখে ফেলছি। এবার এদের সেকেন্ড পার্থক্য দেখো, এই অ্যাসিডিয়াসিয়া এর দুইটা সাইফনই একই দিকে। তাহলে সাইফন কয়টি? সাইফন হচ্ছে দুইটি, দিক হচ্ছে একই। বাট এদের সাইফন কোনটা? এদের সাইফন এদিকে একটা, এদিকে একটা। তাহলে এদের হচ্ছে সাইফন দুইটি, বাট দিক হচ্ছে কি উল্টো বা বিপরীত। আর এই মহাশয় হচ্ছে সাইফন, এই লার্ভাসিয়ার হচ্ছে সাইফন নাই। ঠিক আছে, আচ্ছা। থার্ড বৈশিষ্ট্য, এদের যে গলবিলীয় ফুলকারন্ধ্রটা আছে, দেখো এর মধ্যে আমি গলবিলীয় ফুলকারন্ধ্র দিচ্ছি অসংখ্য। তাহলে গলবিলীয় ফুলকারন্ধ্র আমি গ ফু দিয়ে লিখি, গ, আচ্ছা শুধুমাত্র গ, গল, গলবিলীয় ফুলকারন্ধ্র। ঠিক আছে, এর গলবিলীয় ফুলকারন্ধ্র কয়টা? ইনফিনিটি, অসংখ্য। ওর গলবিলীয় ফুলকারন্ধ্র কয়টা? ওর গলবিলীয় ফুলকারন্ধ্র দেখো মাত্র দিছি দুইটা। তাহলে গলবিলীয় ফুলকারন্ধ্র দুইটা অথবা ইনফিনিটি। ওর দুইটাও থাকতে পারে, অসংখ্য ফুলকার ছিদ্র থাকতে পারে। এইটা যেটা হচ্ছে ব্যাঙাচি আকৃতির, এটার ফুলকার ছিদ্রটা হচ্ছে এরকম নলের মতো, এ পাশে একটা, ওই বোর্ডের ওই পাশে আরেকটা। তাহলে এর গলবিলীয় ফুলকার ছিদ্র কয়টি? দুইটি। বোঝা গেছে? আচ্ছা, নাইস। এরপর চলে আসা হচ্ছে এই প্রাণীটার, এর কি কোনো লেজ টেজ দেখা যাইতেছে? দেখা যাইতেছে না, তার মানে ও হচ্ছে লেজবিহীন, তার মানে লেজ নেই। এই প্রাণীটার লেজ দেখা যাচ্ছে না? লেজ দেখা যাচ্ছে না, তাহলে এটারও লেজ নাই। এটার কি লেজ দেখা যাচ্ছে? হ্যাঁ, লেজ দেখা যাচ্ছে, তাহলে এটার লেজ আছে। আর খেয়াল করে দেখো, আমরা ওই যে ইউরোকর্ডাটাকে বলছি না সাগরের ফোয়ারা বা সমুদ্র ফোয়ারা, এরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিডিয়াসিয়া এই প্রাণীগুলোর জন্যই এরা হচ্ছে সাগর ফোয়ারা। কারণ এদের দেখো, এই যে এই পাশে একটা ফুটা, এই পাশে একটা ফুটা,
এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ওই যে যখন সামনে আঁকছিলাম না, এই যে ইউরোকর্ডাটার উদাহরণের ক্ষেত্রে একটা প্রাণীর ছবি আঁকছিলাম না, সেটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু অ্যাসিডিয়াসিয়া আঁকছিলাম। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই যে অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া, এগুলোর মেইন বৈশিষ্ট্যগুলো হচ্ছে, পার্থক্যকারী বৈশিষ্ট্য হচ্ছে পড়া হয়ে গেছে। দেখো এই সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই ইউরোকর্ডাটার মধ্যে ছিল, বাট অ্যাসিডিয়াসিয়ার সাথে থ্যালিয়াসিয়ার কিছু ডিফারেন্স আছে, থ্যালিয়াসিয়ার সাথে লার্ভাসিয়ার কিছু ডিফারেন্স আছে। সবারই গলবিলীয় ফুলকারন্ধ্র আছে, বাট এক একজনের এক এক রকম। এই দুজনের সাইফন আছে, ওর নাই, এটা ওর একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য লার্ভাসিয়ার। বাট এই দুজনের সাইফন থাকার পরে এদের মধ্যে পার্থক্য কি, এর দুইটা সাইফন হচ্ছে একই দিকে, এর দুইটা সাইফন হচ্ছে ভিন্ন দিকে। এই এবার আসো আমরা হচ্ছে এদের কিছু উদাহরণ শিখি। প্রথমে হচ্ছে আমাদের অ্যাসিডিয়াসিয়া, এর উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। অ্যাসিডিয়া মেন্টুলা, আচ্ছা অন্য কালে দেয়া কি, অ্যাসিডিয়া মেন্টুলা। এই অ্যাসিডিয়া মেন্টুলার মানে কি জানো? অ্যাসিডিয়া মানে হচ্ছে ফোয়ারার মতো অঙ্গ, নলের মতো অঙ্গ, ঠিক আছে? আর মেন্টুলা মানে খাড়া। তাহলে দেখো এই জায়গাতে দুইটা নলে কি আছে, খাড়া অবস্থায় আছে না, এই জন্য এই ব্র্যান্ডটার নাম হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। দেন থ্যালিয়াসিয়ার উদাহরণ হচ্ছে সবচেয়ে ফেমাস সালপা ম্যাক্সিমা। মজার ব্যাপার হচ্ছে এই যে সালপা কথাটা আছে না, এই সালপা ওয়ার্ডটার কোনো অরিজিন নেই। এই সালপা ওয়ার্ডটা আবিষ্কারই হয়েছে এই প্রাণীটাকে বলার জন্য। সো এই আকৃতির পিপাকৃতির যে প্রাণীটা দেখা যায় যেটা স্বচ্ছ, এটাকেই বলা হয় সালপা। আর ম্যাক্সিমা মানে হচ্ছে প্রধান। দেখো এই প্রাণীটার জন্যই একটা নতুন ওয়ার্ড আবিষ্কার হয়ে গেছে, তাইলে এটা কি ম্যাক্স মানে কি অনেক বড় কিছু। সো এই প্রাণীটা হচ্ছে অনেক বড় কিছু একটা সায়েন্টিস্টদের কাছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে সালপা ম্যাক্সিমা। এখন খেয়াল করে দেখো পিপার গায়ের মধ্যে কি থাকে, পিপাটা যাতে শক্ত থাকে। পিপা অ্যাকচুয়ালি কি দিয়ে বানায়? পিপা বানায় হচ্ছে কাঠ দিয়ে। আচ্ছা তোমরা অনেকে পিপা চিনো না, পিপা দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো এই জিনিসটা হচ্ছে পিপা, এগুলো হচ্ছে সব কাঠের খণ্ড, বুঝছো? কাঠের খণ্ড রাখছে, এবং এই কাঠের খণ্ডটা একটার পর একটা বসায় বসায় কি করছে, পিপার মতো একটা বানাইছে বা ড্রামের মতো একটা স্ট্রাকচার বানাইছে। এখন এই কাঠের খণ্ডগুলো যাতে ছুটে না যায়, এই জন্য কি করা হয়েছে, লোহার বা স্টেইনলেস স্টিল দিয়ে রাউন্ড ভাবে হচ্ছে এই ড্রামটাকে পেঁচানো হয়েছে, তাই না? সো এই স্টেইনলেস স্টিলের যে রিংগুলো আছে, এই রিংগুলো কিন্তু আমাদের এই পিপাকৃতির প্রাণীটাতেও থাকে। সেগুলোকে আমরা বলি হচ্ছে বৃত্তাকার পেশি। অর্থাৎ এই প্রাণীটার মধ্যে কি থাকে, এইরকম হচ্ছে বৃত্তাকার পেশি থাকে। ঠিক আছে? তাহলে এটা ওর একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য যে ওর মধ্যে কি থাকে, বৃত্তাকার রিংয়ের মতো পেশি, রিংয়ের মতো পেশি। তাহলে আমরা ওই যে ওই ড্রাম দিয়ে হচ্ছে কি করতে পারি, সালপা ম্যাক্সিমার অনেক বৈশিষ্ট্য মনে রাখতে পারি। এরপর হচ্ছে আমাদের এই ব্যাঙাচির যে উদাহরণ, এই মানে ব্যাঙাচি টাইপ যেই ইউরোকর্ডাটা আছে সেটার উদাহরণ হচ্ছে অয়কোক্লিউরা ডাইওইকা। এই যে ডাইওইকা কথাটা আছে না, এই ডাইওইকা কথাটার মানে হচ্ছে উভলিঙ্গ, সরি একলিঙ্গ। এই যে ডাইওইকা কথাটা আছে না, এই ডাইওইকা কথাটার মানে হচ্ছে এরা ভিন্ন প্রাণীতে ভিন্ন লিঙ্গ থাকে, ভিন্ন লিঙ্গ ধারণ করে। ডাই মানে দুই, আর অয়কা মানে হচ্ছে লিঙ্গ। তাহলে এদের দুইটা লিঙ্গ থাকে, একটা পুরুষ একটা স্ত্রী। দেখো আমাদের ইউরোকর্ডাটা কিন্তু নর্মালি উভলিঙ্গ, বাট এদের হচ্ছে থাকে হচ্ছে দুইটা লিঙ্গ, এদের এই জন্য এদেরকে বলা হয় ডাইওইকা। ঠিক আছে? তাহলে আমরা এই অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া এদের বৈশিষ্ট্য আলাদা করে পরীক্ষার খাতায় আশা করি লিখতে পারব। আমরা এখন পড়ব কর্ডাটা পর্বের অন্তর্গত সেফালোকর্ডাটা, এই উপপর্ব বা সাব ফাইলাম। এই জায়গাতে একটু খেয়াল করে দেখো এই সেফালোকর্ডাটা নামটা কোথা থেকে এসেছে। সেফালো মানে হচ্ছে মাথা, আর কর্ডাটা মানে হচ্ছে যাদের নটোকর্ড নামক রজ্জু থাকে। সো সেফালোকর্ডাটা কারা হবে, যাদের শুধুমাত্র মাথায় নটোকর্ড নামক রজ্জু থাকে, তাই না? না, এই কনসেপ্টটা ভুল। আমরা ওই ইউরোকর্ডাটাতে দেখছি যে শুধুমাত্র লেজে নটোকর্ড থাকে বলেই ওদেরকে ইউরোকর্ডাটা বলা হয়, তার মানে সেফালোকর্ডাটাতে শুধু লেজে নটোকর্ড, শুধু হচ্ছে মাথায় নটোকর্ড থাকে বলেই তাকে সেফালোকর্ডাটা বলা হয়। জিনিসটা সেরকম না। জিনিসটা হচ্ছে সেফালোকর্ডাটাতে মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত নটোকর্ড থাকে। দেখো এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটা দেখলে হচ্ছে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এই দেখো
এটা হচ্ছে একটা সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটার মধ্যে কি আছে, একদম মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত নটোকর্ড আছে। আমাদের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই ঘাড়ের থেকে শুরু করে কোমর পর্যন্ত নটোকর্ড আছে, তাই না? নটোকর্ড না মেরুদণ্ড আছে, তাই তো? সো আমরা তো এর আগে মনে হয় নটোকর্ড আর মেরুদণ্ডের কনফিউশনটা ক্লিয়ার করে আসছি। সো এখানে আশা করি নটোকর্ড আর মেরুদণ্ড নিয়ে কনফিউশন হবে না, কারণ যারা হচ্ছে প্রোটোকর্ডাটা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে নটোকর্ডযুক্ত প্রাণী, আর যারা হচ্ছে ভার্টিব্রাটা আছে তাদেরকে আমরা বলি হচ্ছে মেরুদণ্ডযুক্ত প্রাণী। এখন এই সেফালোকর্ডাটার ক্ষেত্রে ঘাড় থেকে ওদের নটোকর্ডটা শুরু হয় না, ওদের শুরু হয়েছে একদম মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত, মানে আমাদের পা পর্যন্ত হচ্ছে সেফালোকর্ডাটার নটোকর্ড আছে। এই জন্য সেফালোকর্ডাটার নামকরণটা হয়েছে সেফালোকর্ডাটা। এখন খেয়াল করে দেখো, এই সেফালোকর্ডাটার কিন্তু আরো বেশ কিছু নাম আছে, সেগুলোকে আমরা LAB ল্যাব দিয়ে মনে রাখতে পারি। এল দিয়ে কি? এল দিয়ে হচ্ছে ল্যানসিওলেট, এ দিয়ে হচ্ছে অ্যামফিঅক্সাস, আর বি দিয়ে হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। এখন আমাদের এই প্রত্যেকটা নাম একটু দেখতে হবে, তো চলো আমরা দেখি এই নামগুলোর অ্যাকচুয়াল মিনিংটা কি। সো ল্যান্সিও এই কথাটার মানে হচ্ছে সরু। এই যে সেফালোকর্ডের প্রাণীগুলো যেগুলো আছে এগুলোর সামনের অংশ আর পিছনের অংশ হচ্ছে সরু। জিনিসটা হচ্ছে এরকম, এই যে কলমটার মতো, মাঝখানে মোটা, সামনেও সরু, পেছনেও সরু, এবং এরা হচ্ছে এইভাবে চাপা। পাতা যেরকম কি থাকে উপরে নিচে চাপা না, এই মাছগুলো হচ্ছে সাইড থেকে চাপা। মনে হয় কেউ সাইড থেকে চাপ দিয়ে এদেরকে ভর্তা বানায় ফেলছে, ঠিক আছে? সাইড দিয়ে চাপা এই মাছগুলো। সো ল্যান্সিওলেট মানে কি, দুই পাশে যে মাছগুলোর মাথা এবং লেজ সরু থাকে এবং মাঝখানের অংশটা মোটা থাকে তাদেরকে বলা হয় ল্যান্সিওলেট। দেন আসি হচ্ছে অ্যামফিঅক্সাস। অ্যামফি মানে উভয়, আমরা অ্যামফিবিয়া পড়বো সামনে, সেখানে অ্যামফিবিয়া মানে কি হবে, যারা উভয় জায়গায় বাস করতে পারে, স্থলে এবং জলে। সো অ্যামফি মানে উভয়, আর অক্সাস, অক্স থেকে মনে রাখো, অক্সের কি থাকে, শিং থাকে না, অক্স মানে ষাঁড়, ষাঁড়ের শিং থাকে, শিং কি সূচালো। সো উভয় প্রান্ত যদি সূচালো হয় তাহলে তাকে বলা হয় অ্যামফিঅক্সাস। এটাও ওই সেম জিনিস, ঠিক আছে? ল্যান্সিওলেট মানে তো সরু। আমরা এখন দেখব সেফালোকর্ডাটা সাবফাইলাম। এই সেফালোকর্ডাটা সাবফাইলামটা কোথায় আছে আমরা একটু দেখে নেই যে আমরা অ্যাকচুয়ালি কোন জায়গাটা নিয়ে পড়াশোনা করতেছি। আমরা হচ্ছে আমাদের এই শ্রেণীবিন্যাসের, কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসের এই যে এই সেফালোকর্ডাটা নিয়ে হচ্ছে পড়াশোনা করতেছি। তার মানে সেফালোকর্ডাটা কি, একটা সাবফাইলাম। এবার চলে আসো, সেফালোকর্ডাটা সাবফাইলামের নামটা আসছে কোথা থেকে? সেফালে এই নামটা আসছে হচ্ছে ওয়ার্ড কেপালে থেকে। কেপালে মানে হচ্ছে মাথা, আর কর্ডাটা মানে কারা, যাদের হচ্ছে পৃষ্ঠদেশে নটোকর্ড থাকে বা পিঠের মধ্যে একটা নটোকর্ডের মতো দড়ি থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। এখন খেয়াল করে দেখো, তার মানে এই সেফালোকর্ডাটার মিনিং কি আসতেছে, মাথায় নটোকর্ড থাকা। তার মানে কি, যাদের শুধুমাত্র মাথায় নটোকর্ড থাকবে তাদের আমরা সেফালোকর্ডাটা বলবো না। ইউরোকর্ডাটার ক্ষেত্রে কি দেখছি, ইউরো মানে লেজ, কর্ডাটা মানে নটোকর্ড, তাহলে লেজও নটোকর্ড থাকে যাদের, তাদেরকে বলা হয় ইউরোকর্ডাটা। বাট সেফালোকর্ডাটার ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন। সেফালোকর্ডাটার ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে মাথা থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত যাদের নটোকর্ড থাকে তাদেরকে বলা হয় সেফালোকর্ডাটা। এখন কথা হচ্ছে, এই জায়গাতে মাথাটাকে এত ফোকাস দেওয়ার প্রয়োজনটা কি ছিল? মাথাটাকে ফোকাস না দিলেও তো হইতো, তাই না? খেয়াল করে দেখো, আমরা মানুষ যারা আছি, আমাদের নটোকর্ড কোথা থেকে শুরু, আমাদের তো নটোকর্ড থাকে না, আমাদের মেরুদণ্ড। তো আমাদের মেরুদণ্ড কোথা থেকে শুরু হয়, ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত, তাই না? বাট সেফালোকর্ডাটার নটোকর্ড হচ্ছে মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। তার মানে কি, ওদের মাথাতেও নটোকর্ড থাকে। এই এক্সেপশনটার জন্যই হচ্ছে ওদের সেফালোকর্ডাটা নামকরণটা করা হয়েছে। ওকে, ফাইন। এইবার এই সেফালোকর্ডাটার বেশ কিছু নাম আছে, মানে ওদের অনেকগুলো হোমোনিম বা সমনাম আছে, মানে হচ্ছে ওদের অনেকগুলো একই, মানে হচ্ছে একই প্রাণীর বেশ কয়েকটা নাম আছে। সেগুলো কি আমরা মনে রাখতে পারি ল্যাব দিয়ে। এল দিয়ে হচ্ছে ল্যান্সিওলেট। এখন এই ল্যান্সিও কথাটা মানে হচ্ছে সরু। এই প্রাণীগুলোর সামনের দিকটা দেখতে হচ্ছে এরকম বল্লমের মতো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে বল্লম বা বর্ষা। ওই যে দেখবা যে হচ্ছে আদিমকালের মানুষ হচ্ছে এরকম বর্ষা দিয়ে এরকম ছুঁড়ে হচ্ছে শিকার করতো। সো এই প্রাণীগুলোর সামনের দিকটা দেখতে হচ্ছে এবং পেছনের দিকটাও দেখতে হচ্ছে এই বর্ষার মতো, এই জন্য এদের নাম হচ্ছে ল্যান্সিওলেট। এরপর চলে আসে হচ্ছে এ দিয়ে বোঝাচ্ছি আমরা অ্যামফিঅক্সাস। অ্যামফিঅক্সাস মানে কি, অ্যামফি মানে হচ্ছে উভয়। এই দেখো, এই স্লাইডটা দেখো একটু, অ্যামফি মানে উভয়। আমরা একটু পরে অ্যামফিবিয়া পড়বো। তো অ্যামফিবিয়া কারা, যারা হচ্ছে জলে এবং স্থলে দুই জায়গায় বসবাস করতে পারে। আর অক্সাস মানে হচ্ছে, অক্স থেকে মনে রাখো ষাঁড়, অক্স মানে ষাঁড়, ষাঁড়ের শিং কি ধারালো না,
অ্যামফিওক্সাস মানে উভয় দিক ধারালো। দেখো এই যে এই প্রাণীটা যেটা আছে সেফালোকর্ডাটা, তাদের সামনের দিকে হচ্ছে চোখা, পেছনের দিকে হচ্ছে চোখা, মাঝখানের দিকটা হচ্ছে মোটা। সো সামনে পেছনের দুই দিকে চোখা, এই জন্য এদেরকে বলা হয় অ্যামফিওক্সাস। আর আরেকটা নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। ব্রাঙ্কিও মানে হচ্ছে ফুলকা, আর স্টোমা মানে হচ্ছে মুখ। ব্রাঙ্কিও মানে অ্যাকচুয়ালি হচ্ছে শ্বসনের কোনো একটা অংশ বা শ্বসনের কোন একটা অঙ্গ। সো ফুলকাযুক্ত মুখ, এই জন্য এদের নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। কিভাবে এদের নাম ফুলকাযুক্ত মুখ আসলো? দেখো আমরা এদের এই স্ট্রাকচারটাতে যদি চলে আসি, এই স্ট্রাকচারটা হচ্ছে আমার নিজের হাতে আঁকা, এটা তুমি কোথাও পাবা না ছবি। আমার এই একটা স্ট্রাকচার শিখতে হচ্ছে নেট প্রায় 3-4 দিন ঘাটা লাগছে। আমি নিজেই কনফিউজড হয়ে গেছিলাম যে এইখানে এই হুইল অর্গানের সাথে আবার এটা কি থাকে। সো চলো আমরা একটু কনফিউশনটা দেখি। প্রথমেই আমাদের এইটা হচ্ছে একটা সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটা প্রথম বৈশিষ্ট্য, এটা দেখতে স্বচ্ছ। ভাইয়া স্বচ্ছ আবার প্রাণী হয় কিভাবে? দেখো এই যে এইখানে তোমাদের জন্য হচ্ছে প্রাণী রাখা আছে একটা, কোথায় কোথায়, এই যে এটা হচ্ছে একটা সেফালোকর্ডা। দেখো সামনে আর পেছনে দুই প্রান্ত হচ্ছে সরু, এই জন্য এদের নাম হচ্ছে ল্যান্সিওলেট এবং অ্যামফিওক্সাস। আর এই প্রাণীটা যে স্বচ্ছ সেটা এই ছবিটা তারা ভালো বোঝা যাচ্ছে, দেখছো একদম স্বচ্ছ। এই পিছন দিকেও কি আছে তুমি দেখতে পাইতেছো ক্লিয়ারলি, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলে আসো আমরা সেফালোকর্ডাটা নিয়ে একটু পড়াশোনা করি। সেফালোকর্ডাটার মুখের সামনের অংশটা হচ্ছে একটু ভাঁজ খাওয়া। কীরকম ভাঁজ খাওয়া? দেখো আমাদের হুডি আছে না, হুডি, আমরা যে শীতকালে হুডি পরি, এই হুডিটা কি থাকে অ্যাকচুয়ালি, এই যে আমি এখন যেই সোয়েটারটা পরে আছি, এই সোয়েটারটার উপরে যদি হুডি থাকতো তাহলে হুডিটা কি এক্সট্রা থাকতো না? তাহলে এক্সট্রা হিসেবে সোয়েটারটা হুডিটা কি করতো, আমার মাথাটাকে ঢেকে রাখতো। সো ওদের মুখটা শুরু হয়েছে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে? এইখান থেকে ওদের মুখটা শুরু হয়েছে। বাট ওদের মুখের সামনে এই যে সবুজ কালারের অংশটা দেখতেছো না, এই সবুজ কালারের অংশটা হচ্ছে হুডির মতো ওদের মুখটাকে ঢেকে রাখছে। এই জন্য এটাকে বলা হয় ওরাল হুড। বোঝা গেছে? হুড মানে ঢাকনা। আর এই ওরাল হুডের মধ্যে, যেমন ধরো আমাদের যদি কোনো একটা হুডি থাকতো, সেই হুডির মধ্যে যদি এরকম চোখা চোখা জিনিস থাকতো তাহলে সেটাকে বলা হতো সিরি। তাহলে এই যে এই মুখের মধ্যে এইরকম কিছু ফ্লাজেলার মতো কিছু জিনিস থাকে, এই জিনিসগুলোকে বলা হয় সিরি। এরা কি করে? এরা হচ্ছে খাবার ছাকতে সাহায্য করে। ওকে, তাহলে ওরাল হুড এবং ওরাল সিরি আমরা বুঝে ফেললাম। আচ্ছা, ওরাল হুডের গায়ে যে ফ্লাজেলার মতো জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় ওরাল সিরি। এখন অনেকে বলবা যে ভাইয়া ফ্লাজেলা জিনিসটা কি? ফ্লাজেলা জিনিসটা হচ্ছে এরকম নরম, নড়তে পারে এরকম তন্তু, ঠিক আছে? নড়তে পারে এরকম তন্তু, এদেরকে বলা হয় ফ্লাজেলা। এই ওরাল হুডের পেছনের দিকে থাকে হচ্ছে হুইল অর্গান নামে একটা অর্গান। এটা তোমাদের জানা লাগবে না এটা কি, বাট মনে রাখো এটা একটা স্ফিংক্টারের মতো, ঠিক আছে? এইটার মধ্যে কি থাকে? এইটার মধ্যেও আবার এই ফ্লাজেলার মতো অংশ থাকে। সো এটা কি করে? এটা দেখতে মনে হচ্ছে না এটা একটা ছাকনির মতো, সো এটাও ছাকতে সাহায্য করে। এইটার পেছনে ভি দিয়ে একটা অর্গান আছে, এটার নাম আমি বলতেছি না, বাট এটাও ওয়ান কাইন্ড অফ ছাকনি। সো ওর দেখো সেফালোকর্ডাটা দেখো মুখের মধ্যে ছাকনি আছে কয়টা? দুইটা, ঠিক আছে? ওকে আচ্ছা ফাইন। এরপর এদের এই যে পেছনের দিকে দেখতেছো না, ও যেহেতু একটা কর্ডাটা পর্বের প্রাণী, ওর কি 5টা বৈশিষ্ট্য থাকবে? 5টা বৈশিষ্ট্য তো নিশ্চয়ই মনে আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে ফুলকা ছিদ্র, তাই না? এই দেখো ওদের গলবিল অঞ্চলে কি আছে? ফুলকা ছিদ্র আছে। এবং খেয়াল করে দেখো ফুলকা ছিদ্রটা দিয়ে কি করবে? সে শ্বসন করবে না? এই ফুলকা ছিদ্র দিয়ে যেই শ্বসনটা করবে, এটা কোথায় সে করতেছে? মুখের একদম কাছে না? একদম মুখের কাছে না? ওদের তো গলা বলতে কিছু নাই। সো মুখের একদম কাছে যেহেতু এই গলবিলীয় ফুলকার অন্ত্রগুলো আছে, এই জন্য এদের আরেকটা নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। স্টোমা মানে ছিদ্র বা মুখছিদ্র, আর ব্রাঙ্কিও মানে হচ্ছে ফুলকা। বোঝা গেছে কেন ব্রাঙ্কিওস্টোমা নামকরণ হয়েছে? ওকে ফাইন। এইবার দেখো ওদের, আমি একসাথে ওদের পরিপাক এবং শ্বসন দুইটাই বলে দেবো। দেখো এদিক দিয়ে হচ্ছে পানি ঢুকে, ওদের কিন্তু পানি ঢোকার রাস্তা এটা। সো এই জায়গা দিয়ে পানি যখন ঢুকতেছে, এই যে এদিক দিয়ে একদম ওয়াটার ঢুকতেছে, ওয়াটার বা পানি, এই পানিটা, এইটা হচ্ছে ওদের ফুলকা। সো এই পানিটার মধ্যে কি আছে? অক্সিজেন যুক্ত পানি আছে, এবং ওদের এই ফুলকাগুলোর মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, তাই না? সো এই অক্সিজেনটা কি করে? এই ফুলকার মধ্যে ঢোকে, অক্সিজেন যুক্ত পানি, এবং এদিক দিয়ে হচ্ছে পানিটা চলে আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানি হয়। অর্থাৎ ফুলকার মধ্যে কি হয়? অক্সিজেন ঢুকে, এবং ফুলকা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানিটাকে বের করে দেয়। বের করে সে কোথায় পাঠায়? দেখো ও কিন্তু এই গলবিল মানে ফুলকা থেকে বের করে দিচ্ছে। বের করে কোথায় দিচ্ছে পানিটাকে? পানিটাকে দিচ্ছে হচ্ছে এই যে এই গহ্বরটাতে। এটা কিন্তু একটা গহ্বর, দেখছো? এই গহ্বরটা, এটা একটা গহ্বর। সো যে কোনো গহ্বরকেই কোনো নাম না থাকলে বডিতে সেটাকে বলা হয় অ্যাট্রিয়াম। সো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে আসতেছে? অ্যাট্রিয়ামে। এবং অ্যাট্রিয়াম থেকে দেখো এখানে সুন্দর একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা দিয়ে হচ্ছে অ্যাট্রিয়ামের তরল বের হইতে পারে। এই ছিদ্রটার নাম হচ্ছে অ্যাট্রিওপোর। পোর মানে ছিদ্র।
সো শ্বসনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেন ঢুকতেছে মুখ দিয়ে গলবিলীয় ফুলকারন্ধ্রে গিয়ে তারপরে অ্যাট্রিয়ামে গিয়ে তারপরে অ্যাট্রিওপোর দিয়ে সুন্দর মতো কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে আমাদের পরিপাক কিভাবে হয়। পরিপাকের জন্য দেখো পানির সাথে কিছু খাবার ঢুকে, এরাও কিন্তু সাসপেনশন ফিডার, এরাও হচ্ছে ছেঁকে খাবার খায়, ঠিক আছে। সো পানির সাথে কিছু খাবার ঢুকে, সেই খাবারগুলো এখানে থাকে, এখানে থাকে, থাকার পরে ওরা কি করে, এই ফুলকা ছিদ্র দিয়ে ওরা আর বেরোয় না, ওরা চলে আসে এইখানে। এইখানে এসে ওদের পরিপাক হয় কিভাবে, এই যে এই জায়গাটাতে ওদের পরিপাক হয়। ভাইয়া পরিপাক হয় কেমনে, ওদের তো কোনো হচ্ছে আমরা, আপনি পাকস্থলী দেখাচ্ছেন না, আপনি কোনো পরিপাক রস দেখাচ্ছেন না। দেখো এই জিনিসটা আছে না, এই জিনিসটার নাম হচ্ছে হেপাটিক সিকা। হেপাটিক সিকা হচ্ছে আমাদের লিভারের মতো, আমাদের যেরকম যকৃৎ, ওদের থাকে হচ্ছে এই সেফালোকর্ডাটা থাকে হেপাটিক সিকা। এই হেপাটিক সিকা থেকে হচ্ছে পরিপাক রস বেরোয়, এখানে হচ্ছে খাবারটা পরিপাক হয়, এটা হচ্ছে খাবার, তারপরে হচ্ছে এই খাবারটা এই ছিদ্রটা দিয়ে বের হয়ে যায়। তাহলে এইটা কি ছিদ্র, এটা হচ্ছে সেফালোকর্ডাটার পায়ু ছিদ্র। আমি কি বুঝাইতে পারছি ওদের খাদ্য গ্রহণ এবং হচ্ছে শ্বসন প্রক্রিয়া? ওকে ফাইন। এবার ওদের আরো দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা ছবিতে দেখতে পাচ্ছি কর্ডাটা হওয়ার। একটা কি, একটা হচ্ছে ওদের নটকর্ড আছে এবং ওদের সারা জীবনই নটকর্ড থাকে। ইউরোকর্ডাটার মতোই নটকর্ড বিলুপ্ত হয় না, কারণ ইউরোকর্ডাটা হচ্ছে একদম আদি প্রকৃতির কর্ডাটা, ওর শুধুমাত্র ওই ছোটবেলায় নটকর্ড থাকে। সেফালোকর্ডাটার সারা জীবন নটকর্ড থাকে, আর ভার্টিব্রাটার সারা জীবন নটকর্ডের চেয়েও ভালো জিনিস থাকে, সেটা কি, সেটা হচ্ছে মেরুদণ্ড। ওকে ফাইন। এবার এটা কি আছে, এটা হচ্ছে স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু। এবার ওর একটা কি বাকি আছে, এন্ডোস্টাইল বাকি আছে, তাই না। এই যে এই জায়গাটার মধ্যে থাকে হচ্ছে এন্ডোস্টাইল। তাইলে আমরা আরেকটা জিনিসও পেয়ে গেলাম, সেটা হচ্ছে এন্ডোস্টাইল। এবং এই যে এই পেছনের দিকের এই অংশটা কি লেজের মতো না, তাইলে ওর লেজও আছে। তাইলে আমরা ওর কর্ডাটা পর্বের 5টা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম। সুতরাং এটা কি, এটা হচ্ছে একটা কর্ডাটা। আমরা জানি যে কর্ডাটা পর্বের 5টা হচ্ছে মূল বৈশিষ্ট্য আছে, এই 5টা মূল বৈশিষ্ট্য থাকতেই হবে। 4টা বৈশিষ্ট্য থাকলেও সেটাকে আমরা পুরোপুরি কর্ডাটা বলতে পারবো না, তখন এটাকে অন্য পর্বে নিয়ে যেতে হবে, ঠিক আছে। কারণ আমাদের মেজর পর্ব হচ্ছে 9টা, মোট পর্ব কিন্তু আমাদের 33টা, ঠিক আছে। সো ওইগুলোকে বলা হয় মাইনর পর্ব, 9টা পর্ব বাদে বাকি পর্বগুলোকে বলা হয় মাইনর পর্ব, কারণ ওগুলোতে খুব বেশি প্রাণী পাওয়া যায় না, ঠিক আছে। ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে সেফালোকর্ডাটার বেশ কিছু পার্ট হচ্ছে অলরেডি মনে হয় আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট কিছু ছবি দেখব, আর হচ্ছে আরও কিছু জানার থাকলে সেটা জানার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি, তোমাদের জন্য বেশ কয়েকটা ছবি রাখছি। এইখানে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের ওরাল সিরি, ওরাল হুড, এইটা হচ্ছে আমাদের গলবিলীয় ফুলকারন্ধ্র, তারপরে এইটা হচ্ছে আমাদের হেপাটিক সিকা, এটা হচ্ছে আমাদের তোমার পাকস্থলী, দেন এইটা হচ্ছে আমাদের এটাকে কি বলে, পায়ুছিদ্র। ওকে, আর এই দেখো এই যে নিচে সাদা অংশটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাট্রিওপোর। এই যে এখানে হুইল অর্গান দিয়েছে, এই ছবিটা অ্যাকচুয়ালি ভালো করে ক্লিয়ারলি বোঝা যায় না, খুব মজার ব্যাপার। এই ছবিটা আমি যেই জন্য রাখছি সেটা হচ্ছে এই যে এই সেফালোকর্ডাটা আছে না, সেফালোকর্ডাটা তুমি সামনের দিক দিয়ে কাটো এবং সামনে থেকে দেখো, এই যে ধরো আমি এই দিক থেকে দেখতেছি, আমাকে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ধরো এই যে আমার সামনে একটা সেফালোকর্ডাটা আছে এইভাবে, আমি এটাকে এই সামনে দিয়ে এইভাবে কাটলাম, তাইলে আমি কি দেখবো, এই অংশটা দেখবো না। ওই যে মাছের পিস করলে ইলিশ মাছের পিসটা দেখতে এরকম হয় না, সো এটা হচ্ছে জাস্ট কাইন্ড অফ আমার সেফালোকর্ডা, আমাদের মানে সেফালোকর্ডাটাকে কি করা হয়েছে, পিস করা হয়েছে। পিস করলে সামনে থেকে কি দেখা যায়, দেখো এই পাশে দেখো লাল লাল অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না। এই লাল লাল পেশিটা জানো, এই লাল লাল পেশিটার নাম হচ্ছে মায়োটোম পেশি। কি পেশি, পেশিটার নাম হচ্ছে মায়োটোম পেশি, মায়োটোম। এখন তোমরা আরেকটা জায়গায় পাবা হচ্ছে মায়োনিম তন্তু, মায়োনিম তন্তু। এই দুইটাতে হচ্ছে অনেকের প্যাচ লেগে যায়। দেখো মায়োনিমের ক্ষেত্রে তুমি বলতে পারো নিম, তাই না, মায়ো মানে পেশি, এটাতে প্যাচ লাগার কিছু নাই। এখন এই নিম আর টোম দিয়ে হচ্ছে আমরা আলাদা করতে পারবো যে অ্যাকচুয়ালি এই পেশিটা কার। তো নি থেকে নিডারিয়া, কারণ নি দিয়ে আমাদের একটাই পর্ব আছে নিডারিয়া, সো নিডারিয়া পর্বের মধ্যে যে পেশিটা থাকে সেটার নাম হচ্ছে মায়োনিম তন্তু। আর টোম আমাদের কোন পর্বের মধ্যে বলতো, ইয়ে আছে টো আছে কর্ডাটা, তাইলে এটা হচ্ছে কর্ডাটা। এখন অনেকে বলবে ভাই একানোডার্মাটার মধ্যে তো টা আছে, একানোডার্মাটার পেশি আমরা শিখছি, তাইলে একানোডার মতো আসবে না। সো ট দিয়ে হচ্ছে কর্ডাটা, আর মায়োতে মানে হচ্ছে পেশি, তাহলে কর্ডাটার মধ্যে যে পেশি সেটার নাম হচ্ছে মায়োটোম পেশি। এখন একটা জিনিস খেয়াল করো, এই মায়োটোম পেশিটা কিন্তু হচ্ছে কিভাবে থাকে, তাইলে আমরা বুঝতেছি। মায়োটোম পেশিটা থাকে হচ্ছে এইভাবে, এই এই এইভাবে, হ্যাঁ, পুরা বডির মধ্যে হচ্ছে থাকে। এখন সমস্যা যেটা হচ্ছে, আমাদের গাজী আজমল স্যারের বইয়ে মায়োটোম পেশিটাকে দেওয়া হয়েছে এইভাবে, বাট প্রকৃত প্রাণীতে মায়োটোম পেশিটা থাকে হচ্ছে এইভাবে।
ওকে, মানে গাজিয়াস মশারের ভিতরে উল্টা দেয়া আছে। দেখো আমি এখানে প্রুফ করে দিচ্ছি তোমাদের কাছে। এই যে দেখছো এই চিহ্নটা দেয়া আছে। তো এইটার ফলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে অ্যাকচুয়ালি সঠিক আনসার কোনটা। তোমাদের যদি পরীক্ষায় আসে তোমরা পরীক্ষায় আনসার হিসেবে এটাই দিবা, বাট জানার জন্য জেনে রাখো যে মায়োটম পেশির দিকটা অ্যাকচুয়ালি হচ্ছে এদিকে। ঠিক আছে, আচ্ছা ফাইন, তাহলে মায়োটম পেশি আমরা বুঝে গেলাম। এইবার সেফালোকর্ডাটার আর একটা জিনিসই আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সেফালোকর্ডাটার লার্ভা দশা। সো সেফালোকর্ডাটার লার্ভা দশাটাকে বলা হয় অ্যামোসিট লার্ভা দশা। অ্যামোসিট লার্ভা দশা। অ্যামোসিট লার্ভা দশার নামটা আসছে হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে। এটার লিটারাল মিনিং মানে এটার শাব্দিক অর্থ হচ্ছে দ্যাট লাই ইন দ্য স্যান্ড। সেফালোকর্ডাটার মজার বিষয় হচ্ছে সেফালোকর্ডাটা প্রাণীটা কিন্তু সমুদ্রের মধ্যে মুক্তভাবে চলাচল করে না নর্মালি। এটা কি করে, এটা হচ্ছে এদের এই যে পেছনের দিকে লেজটা দেখতেছো না, এই যে পেছনের দিকে লেজটা দেখতেছো না, এটার জন্যই তো এদেরকে বল্লাকার বা ভল্লমাকার প্রাণী বলে। বর্ষা বা বল্লম বুঝছো তো? বর্ষা বা বল্লম হচ্ছে এই যে এইরকম একটা লম্বা লাঠি থাকে আর সামনে হচ্ছে একটা চোখা প্রান্ত থাকে, এটাকে বলা হয় বর্ষা বা ভল্লম। বানানটা কি? বানানটা হচ্ছে ভল্লম। ভল্লম, ভল্লম বলে, বল্লম বলে, বর্ষা বলে। ওকে, সো এগুলো থাকার এই জন্য এই প্রাণীটাকে বল্লমাকার প্রাণী, ভল্লমাকার প্রাণী, বর্ষাকার প্রাণীও বলা হয়। সো এই প্রাণীটা কি হয়, যখন সে যখন লার্ভা দশায় থাকে তখন সে কি করে, এই যে পেছনের প্রান্তটা দিয়ে মাটির মধ্যে খোদাই করে, খোদাই করে হচ্ছে মাটির ভিতরে ঢুকে থাকে। ছবিটা কিভাবে থাকে, এই যে দেখছো, এইটা হচ্ছে সাগরের পানি আর এটা হচ্ছে সাগরের তলদেশ। সাগরের তলদেশে সে কি করছে, তার মুখটা খুলে রাখছে থাকার জন্য, ঠিক আছে। আর নিচের দিকে সে কি করছে, এই যে দেখো তার লেজ দিয়ে সে হচ্ছে গর্ত করে ঢুকে আছে। ওকে, আচ্ছা ফাইন। এখন ঘটনাটা যেটা ঘটে, এই প্রাণীটা যখন ওর প্রজননের সময় আসে তখন প্রজননের সময় সে কি করে, সে হচ্ছে ডিম পারে। ডিম পাড়ার সাথে সাথেই হচ্ছে এই প্রাণীটা মারা যায় এবং ডিম ফুটে বের হয় কি, অ্যামোসিট লার্ভা দশা। ওই অ্যামোসিট লার্ভা দশাটা মুক্তভাবে কিছুদিন চলাফেরা করার পরে সে সুবিধাজনক জায়গা দেখে আবার হচ্ছে এখানে এসে কি করে, ঢুকে বসে থাকে। তাহলে কি হয়, এই প্রাণীটা যখন জন্ম নেয় তখন সে চলাচল করে, জন্ম নিয়ে চলাচল করার কিছুদিন পরে সে হচ্ছে একটা নরম জায়গা খুঁজে সে হচ্ছে ওই জায়গাতে গর্ত করে ভিতরে ঢুকে বসে থাকে এবং উপর থেকে সাসপেনশন, ওই যে সাসপেনশন মানে কি বলছি, উপর থেকে সমুদ্রের উপর থেকে যে বর্জ্য পদার্থ পড়ে বা উচ্ছিষ্ট খাবার পড়ে সেগুলো হচ্ছে সে খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যামোসিট লার্ভা দশা বুঝলাম। এইবার মাজেদা ম্যাডামের বইয়ে একটা ইনফরমেশন আছে যে ওদের রেচনতন্ত্র হচ্ছে সোলেনোসাইট যুক্ত নেফ্রিডিয়া। এই জিনিসটা আসলে কি, সোলেনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। কথাটা ভালো করে খেয়াল করো, নামটা কি, সোলেনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। সোলেনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। এখন এই সোলেনোসাইট কথাটা বলছে না, এই সোলেনো কথাটার মানে হচ্ছে নল। নল, ল ন নল, উল্টাইলে তো নল হয়ে যায়, তাহলে এটার মানে হচ্ছে নল বা পাইপ, ইংলিশে হচ্ছে পাইপ। তো প্রোটোনেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া দুই ধরনের। নেফ্রিডিয়া কি, নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ। নেফ্রিডিয়া নামটা কোত্থেকে আসছে, নেফ্রন থেকে আসছে। আমাদের থাকে হচ্ছে নেফ্রন, এটা থাকে মানুষে, উন্নত প্রাণীতে। আর অনুন্নত যেসব প্রাণী আছে ওদের থাকে হচ্ছে নেফ্রিডিয়া। দুইটাই হচ্ছে রেচন অঙ্গ। রেচন মানে কি, নাইট্রোজেন গঠিত যেই বর্জ্য পদার্থ আছে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ত্যাগ করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ কিন্তু রেচন, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ ত্যাগ হচ্ছে রেচন। সো এই নেফ্রিডিয়া দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া মানে আদি প্রকৃতির নেফ্রিডিয়া, আর একটা হচ্ছে মেটানেফ্রিডিয়া। মেটানেফ্রিডিয়া, মেটানেফ্রিডিয়া জিনিসটা কি, আমরা ওই যে আমাদের যখন অ্যানেলিডা পর্বের প্রাণী পড়ছি তখন যে নেফ্রিডিয়াটা দেখছি না, এটা হচ্ছে মেটানেফ্রিডিয়া। তাহলে এটা কোথায় দেখা যায়, অ্যানেলিডা পর্বের প্রাণীতে। সো মেটানেফ্রিডিয়া জিনিসটা কি, প্রোটো মানে হচ্ছে আদি, আর মেটা মানে হচ্ছে পরিণত বা পরবর্তী। তার মানে প্রোটোনেফ্রিডিয়া হচ্ছে আদি টাইপের নেফ্রিডিয়া। সো প্রোটোনেফ্রিডিয়া জিনিসটা হচ্ছে এরকম, এই একটা ফুটা থাকবে, এই একটা ফুটা থাকবে, মাঝখানে এই একটা নল, মানে মাঝখানে কোনো প্যাচপুচ নেই, একদম সিম্পল। বাট মেটানেফ্রিডিয়া হচ্ছে এইখানে একটা ছিদ্র থাকবে, এইখানে একটা ছিদ্র থাকবে, ঠিক আছে, বাট এই নলটা হচ্ছে বিশাল বড় এই, এবং বিশাল প্যাচ খাওয়া, ঘুরে 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 প্যাচ খেয়ে 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 তারপরে এখানে আসছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে মেটানেফ্রিডিয়া যেহেতু সাইজে বড় তাহলে লাভটা কি, দেখো তোমার রেচন তন্ত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছি, কি হয়, ছাকার মাধ্যমে হচ্ছে আমাদের রেচন হয়। এখন যখন প্রথম ছাকাটা ছাকা হয়, এই যে আমাদের বোম্যান্স ক্যাপসুল, এটা
আমাদের রক্ত থেকে যখন এইখানে প্রথম কোনো পদার্থ ছেকে আসে তখন এইখানে কিন্তু বর্জ্য পদার্থের সাথে ভালো জিনিসও চলে আসে, তাই না? বর্জ্য পদার্থের সাথে ভালো জিনিসও চলে আসে। যেমন আমরা যখন কোনো বড় বড় ফুটাযুক্ত ছাঁকনিতে যদি কোনো কিছু ছাকি, তাহলে কি হয়, আমাদের বর্জ্য পদার্থের সাথে ভালো কিছু জিনিসও কি ছাঁকনির সাথে চলে যায় না? সো যেই ভালো জিনিসগুলো চলে গেছে এগুলোকে শোষণ করে নিতে হয়, ঠিক আছে? এই শোষণ করার জন্য আমাদের যত লম্বা নালী থাকবে তত শোষণ বেশি হবে না? এই জন্য হচ্ছে মেটানেফ্রিডিয়াতে নালী বড় থাকে এবং মেটানেফ্রিডিয়ার প্রাণীগুলো কি করতে পারে, ওদের ভালো পদার্থগুলো খুব বেশি শোষণ করতে পারে। বাট প্রোটোনেফ্রিডিয়ার প্রাণীগুলো এগুলো খুব বেশি শোষণ করতে পারে না। সো আমাদের এই যে এই সেফালোকর্ডাটার মধ্যে কি থাকে, সোলানোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। তো সোলানোসাইট জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, আর এটার গায়ে এই যে এইরকম কিছু হচ্ছে পাইপের মতো কিছু জিনিস থাকে, দেখা যায়, দেখছো মনে হচ্ছে ধান গাছ লাগা রাখছে এখানে। এই জিনিসটাকে বলা হয় সোলেনোসাইট। এই যে দেখো এটা হচ্ছে কোষটা, এই যে এটা হচ্ছে আমার কোষ, এটা হচ্ছে আমার সাইট, সাইট মানে কোষ। এই কোষের উপরে এই দেখো এই যে সোলেনো আছে, এই যে সোলেনো আছে, নলের মতো হচ্ছে সোলেনো দেখা যাচ্ছে। তাহলে এই পার্টটা হচ্ছে সোলেনো আর এই পার্টটা হচ্ছে সাইট অথবা কোষ। তাহলে এই কোষটার মধ্যে যেহেতু সোলেনো বা পাইপের মতো জিনিস আছে এই জন্য এটাকে বলা হয় সোলেনোসাইট। আর এটা যেহেতু নেফ্রিডিয়ার মধ্যে থাকে সুতরাং প্রোটোনেফ্রিডিয়াটাকে বলা হয় সোলেনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। এখন এই জিনিসটা আসলে কিভাবে থাকে দেখো, ওদের যেই ফুলকাটা আছে না, সেই ফুলকাটার মধ্যে ওদের একটা পার্টে হচ্ছে ওই প্রোটোনেফ্রিডিয়ার একটা গর্ত থাকে আর আরেকটা গর্ত হচ্ছে পরের পার্টে থাকে। দেন হচ্ছে দেখো কি হয়, এই এই আর এই যে উপরে সোলেনোসাইট। এই ছবিটা দেখার জন্য তোমাদেরকে আমি একটা ছবি বের করে রাখছি, এই যে দেখছো এইটা হচ্ছে আমার সোলোনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। এটা কোথায় আছে, এটা হচ্ছে মাজানা ম্যাডামের বই আছে। দেখো মনে থাকবে না, এত ইনফরমেশন মনে থাকবে না। তাহলে দন্তর সাথে হচ্ছে সেফালোকর্ডাটা, দন্তর সাথে সেফালোকর্ডাটা, দন্তর সাথে সোলোনোসাইট যুক্ত প্রোটোনেফ্রিডিয়া। ওকে, সো এটা ইনশাআল্লাহ আশা করি ভুলবা না তোমরা। এইবার আমি যেই ছবিগুলো বের করে রাখছি এই ছবিগুলো হচ্ছে তোমাদের একটু দেখাই। দেখো এই প্রাণীটা হচ্ছে কিভাবে সাগরের নিচে হচ্ছে বালির মধ্যে গর্ত করে আছে। আর একটা জিনিস খেয়াল করো, এরা বালির মধ্যে গর্ত করে, যেহেতু বালি গর্ত করে থাকার জন্য নরম থাকে কোথায়, সমুদ্রের যেসব অগভীর অঞ্চল আছে, উপকূলের কাছাকাছি যেসব অঞ্চল আছে ওই জায়গাতে হচ্ছে বালিটা নরম থাকে, কারণ এখানে অলওয়েজ স্রোত যাওয়া আসা করতেছে, বালিটা স্থির হওয়ার সময় পায় না। এই জন্য সমুদ্রের অগভীর অঞ্চলে হচ্ছে এই সেফালোকর্ডাটাকে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দেখো এটা হচ্ছে মায়োটম পেশিটা, মায়োটম পেশিটা দেখানোর জন্য এটা রাখছি। আর এদের প্রজনন অঙ্গ নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে ভাই এদেরকে প্রজনন হয় না, হ্যাঁ এদের প্রজনন হয়। এই যে এই পাকস্থলীটার নিচে ফুলকা পাকস্থলী, হেপাটিক সিকা, তারপরে হচ্ছে এই যে পায়োছিদ্র, এটা নিচে থাকে হচ্ছে এদের প্রজননের অঙ্গটা আর কি। বাট এই প্রজননের অঙ্গ তোমাদের লাগবে না। আমি মেইন কথা হচ্ছে তোমাদের এই স্লাইডে যে ইনফরমেশনগুলো দিছি না, এই ইনফরমেশনগুলো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য লাগবে এবং অ্যাডমিশনের জন্য লাগবে। আর এই যে দেখো এইখানে যেই কথাগুলো বলছে না এই সবগুলো হচ্ছে আমি ক্লাসের মধ্যে বলে দিছি। এই জায়গাতে এই যে ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত, দেখছো না কিভাবে অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়? এই যে এইখানে এই যে ফুলকাগুলো অ্যাট্রিয়ামে হচ্ছে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত পানিটা ত্যাগ করতেছে, তাই না? এটাই বলছে যে ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত। ওকে, সেফালোকর্ডাটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, ওদের যেই নামকরণগুলো আছে এই নামকরণগুলোর মধ্যে আমাদের ব্রাঙ্কিওস্টোমা আর অ্যামফিঅক্সাস এই দুইটা নামকরণ কখন করা হয়েছে? 1776 সালে হচ্ছে নামকরণ করা হয়েছিল ব্রাঙ্কিওস্টোমা, আর 1896 সালে হচ্ছে নামকরণ করা হয়েছিল অ্যামফিঅক্সাস। এখন অগ্রাধিকার আইন বলে একটা আইন আছে আমরা জানি না, সেই অগ্রাধিকার আইনের বলে হচ্ছে এই ব্রাঙ্কিওস্টোমা নামটাকে রাখা হয়েছে এবং অ্যামফিঅক্সাস নামটাকে বাদ দেওয়া হয়েছে। বাট আমরা এখনো এই তিনটার যে কোনো নামই হচ্ছে সেফালোকর্ডাটাকে ডাকতে পারি, ঠিক আছে?